আজকে আমরা আলোচনা করব বাংলা সাহিত্যের আধুনিক যুগ ৩। আচ্ছা, যা বলছিলাম আমরা ১১ জন সাহিত্যিক নিয়ে শুরু করেছি। আধুনিক যুগে ১১ জন সাহিত্যিকের মধ্যে ২ জন বাকি ছিল, রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম। এরা যেহেতু খুবই গুরুত্বপূর্ণ, আমি একসাথে অন্য সাহিত্যিকদের পড়াচ্ছি না। জাস্ট এই ২ জন নিয়ে আমরা আলোচনা করব এবং অবশ্যই প্রশ্ন ব্যাংক সলভ করতে হবে এবং প্রশ্ন ব্যাংকের যে ব্যাখ্যাগুলো আছে সেগুলো ভালোভাবে পড়তে হবে, এক্সাম দিতে হবে, স্লাইডটা বারবার চোখ বুলাতে হবে। এখানে তথ্য অনেক বেশি, এই তথ্যগুলো নিয়ে ঘাবড়ানো যাবে না এবং তথ্য বেশি এই কারণেই, কারণ যেহেতু ওনাদের সাহিত্যকর্ম সৃষ্টি বেশি, রচনা বেশি, হ্যাঁ? তো এগুলো সম্পর্কে আসলে কোত্থেকে প্রশ্ন আসে বলা যায় না। কখনো চরিত্র থেকে আসে, কখনো তোমার কাব্যের নাম বা গল্পের নাম, হ্যাঁ? বা প্রবন্ধের নাম আসে। এজন্য আমাদের তথ্য অনেক বেশি। আমরা প্রথমেই শুরু করে দিচ্ছি রবীন্দ্রনাথ থেকে বিভিন্ন বিসিএস এ আসছে এরকম প্রশ্ন। মাত্র ৪৬ থেকে ৩৯তম বিসিএস পর্যন্ত যে প্রশ্নগুলো আসছে সেগুলো আমরা এখানে রেখেছি জাস্ট ধারণা নেয়ার জন্য। ঠিক আছে? তো এখানে আমরা দেখছি গত বিসিএস এ মানে ৪৬তম বিসিএস এ একটা প্রশ্ন আসছে স্বর্ণকুমারী দেবীর পিতার নাম। তো এটা আসলে স্বর্ণকুমারী দেবী সম্পর্কে আসলো যেহেতু তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের বোন, হ্যাঁ? রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নামই আসছে, জাস্ট অন্যভাবে আসছে। রঞ্জন চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের? তাহলে ৪৬ বিসিএস আমরা দেখতে পাচ্ছি একটা চরিত্র থেকে প্রশ্ন আসছে এবং সেটা হচ্ছে নাটকের চরিত্র থেকে। ঠিক আছে? তারপর শচীন, দামিনী, শ্রীবিলাস রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের চরিত্র? এটা হচ্ছে ৪৫-এ। তাহলে আমরা দেখতে পাচ্ছি ৪৫ এবং ৪৬ দুটোতেই হচ্ছে চরিত্র থেকে প্রশ্ন আসছে এবং ৪৫-এ আসছে হচ্ছে উপন্যাস থেকে, তাও চরিত্র। তাহলে আমরা চরিত্রের প্রশ্নটা দেখতে পাচ্ছি কমন। রবীন্দ্রনাথ ঠাকুর কত বয়সে ছোট গল্পকার হিসেবে আত্মপ্রকাশ করেন? আমরা সবাই জানি বাংলা ছোট গল্পের জনক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, তিনিই প্রথম ছোট গল্পকার। সো ওনার যে প্রথম ছোট গল্প ওটা কত বছর বয়সে তিনি লিখেছেন? তো এটা যদি ওনার ছোট গল্প সম্পর্কে, বিশেষ করে ওনার প্রকাশিত প্রথম ছোট গল্প কত সালে প্রকাশিত হয়েছে এটা যদি জানো বা ওনার জন্মসাল যদি জানো তাহলে এটা আমরা খুব সহজে বের করতে পারি, তাই না? তারপর আসো, এটা ছিল ৪৫-এ। ৪৫-এ দেখো আরো প্রশ্ন। জীবন ও বৃক্ষ প্রবন্ধে মোতাহের হোসেন চৌধুরী কাকে তপবন প্রেমিক বলেছেন? এটা হচ্ছে এসএসসি অথবা ইন্টারে পাঠ্য একটা প্রবন্ধ, যার কারণে আমি তোমাদেরকে এবার 9-10 এর যে বইটা মানে সেটা সম্পর্কে আমি খুব সংক্ষিপ্তভাবে আলোচনা করেছিলাম, কারণ ৪৫ বিসিএস আমরা দেখতে পাচ্ছি তোমার 9-10 এর বই থেকে বা ইন্টারের বই থেকে প্রশ্ন আসছে। ঠিক আছে? তাহলে দেখো এটা হচ্ছে মোতাহের হোসেন চৌধুরীর প্রবন্ধ থেকে আসছে, কিন্তু তিনি আসলে তপবন প্রেমিক বলেছিলেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরকে। হ্যাঁ, প্রশ্নটা একটু ঘুরানো পেঁচানো। ব্যক্ত প্রেম ও গুপ্ত প্রেম কবিতা দুটি রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? এটা হচ্ছে যেহেতু কবিতাগুলো বেশ বিখ্যাত কবিতা, এখন এক্ষেত্রে তোমার যদি নিজে জানো বা পড়া থাকে তাহলে অনেকে পারবে আর না হয় অনেকে পারবে না। এর কারণ হচ্ছে ওনার কাব্যগ্রন্থই হচ্ছে ৫৬টা, কোথাও কোথাও আরো বেশি আছে। তো এতগুলো কাব্যগ্রন্থের মধ্যে আবার আছে অনেক অনেক কবিতা, শত শত কবিতা। তো সেই ক্ষেত্রে কেউ কেউ হয়তো পারবে, কেউ কেউ পারবে না। অভিক রবীন্দ্রনাথের কোন গল্পের নায়ক? তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আসছে গল্প থেকে চরিত্র আসছে। তাহলে একটু খেয়াল করো তো, ৪৪-এ গল্প থেকে চরিত্র, ৪৫-এ উপন্যাস থেকে চরিত্র, ৪৬-এ নাটক থেকে চরিত্র। তার মানে ৪৪, ৪৫, ৪৬ তিনটা বিসিএস এ পরপর ওনার যে কোনো একটা রচনা থেকে চরিত্র আসছে, হয় গল্প অথবা উপন্যাস অথবা নাটক। তাহলে চরিত্র অবশ্যই আমাদের জন্য ইম্পর্ট্যান্ট। এক্ষেত্রে চরিত্র অনেকের যাদের রচনা পড়া থাকবে না বা সংক্ষিপ্ত কাহিনী জানা থাকবে না তাদের জন্য চরিত্র মনে রাখা অনেক কঠিন। হ্যাঁ, কারণ অনেক চরিত্র, এত এত রচনা, এত এত চরিত্র, এটা আসলেই অনেক কঠিন। সেই ক্ষেত্রে কারো যদি সংক্ষিপ্ত ভাবেও যদি একটু পড়া থাকে বা বিভিন্ন স্লাইড থেকে চোখ বুলায়নি বা তারপর হচ্ছে তোমার রিটেনের বই যারা নিছো, রিটেনের বইতে অনেক তথ্য আছে বা আগামীকাল যখন রিটেন ক্লাস করবা আবার অনেক কিছু মনে থাকবে তোমাদের, যেহেতু আগামীকাল ধরতে গেলে তোমাদের রিভিশন হয়ে যায় রিটেন ক্লাসে অনেকটা। হ্যাঁ, তো কালকের ক্লাসটা আবার করার চেষ্টা করবা তোমরা। তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার অংশ? দেখো ৪৩-এ হচ্ছে চরিত্র আসে নাই, কিন্তু ঠিকই দুটো পংক্তি তুলে দিয়েছে কবিতা থেকে, এটা হচ্ছে 43-তে।
রবীন্দ্রনাথ ঠাকুরের নষ্টনীড় গল্পের একটি বিখ্যাত চরিত্র। তাহলে আমরা দেখলাম 41-এ আবার গল্প থেকে চরিত্র আসছে। বিধবার প্রেম নিয়ে রচিত উপন্যাস কোনটি? এখানে তোমার যে উপন্যাসের যে প্রেক্ষাপট বা উপজীব্য, হ্যাঁ, ওটার বিষয়বস্তু নিয়ে এখানে প্রশ্ন আসছে 41-এ। কিন্তু আরম্ভের পূর্বেও আরম্ভ আছে, সন্ধ্যাবেলায় দ্বীপ জ্বলার আগে সকাল বেলায় সলতে পাকানো। বাক্যদ্বয় কোন রচনা থেকে উদ্ধৃত? তাহলে দেখা গেছে বেশ কঠিন। এই যে পংক্তি বা এরকম যদি তোমার বিভিন্ন বাক্য আসে রচনা থেকে, এটা বলা যায় বেশ কঠিন, হ্যাঁ, যদি পড়া না থাকে। আবার এমন না যে তোমার পড়া আছে, পড়া থাকলেও যে তোমার মনে থাকবে তা না, তাই না? রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কৌতুক নাটক। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ওনার যে নাটকগুলো, সেই নাটকগুলোর নাম জানলে হবে না শুধু, নাটকগুলো কেমন, সেটা কি নৃত্যনাট্য নাকি তোমার গীতিনাট্য নাকি কাব্যনাট্য নাকি কৌতুক নাটক, হ্যাঁ, নাকি রূপক বা সাংগীতিক নাটক, সেই বিষয়গুলো জানতে হবে। তাহলে আমাদের আসলে রবীন্দ্রনাথ থেকে আমরা যেটা দেখলাম প্রশ্ন তো আরো অনেক আছে, 39 দিয়েছি আমি, 39তম পর্যন্ত দেখতে পাচ্ছি। এখানে বিভিন্ন ধরনের প্রশ্ন আসে, শুধু যে এক রকমের আসে তা না, শুধু চরিত্র থেকে আসে তা না, বা শুধু কাব্যগ্রন্থের নাম থেকে আসে তা না, বিভিন্ন রকমের প্রশ্ন আসে। এই কারণেই হচ্ছে ওনার সম্পর্কে পড়াশুনো বেশি। তো ধৈর্য নিয়ে সবাই পড়বা, ক্লাস শেষ করে দেন, এটা বলবা না ক্লাসের মাঝখানে। আসলে মানে হঠাৎ আমার খুব এলোমেলো লাগে এরকম কিছু বললে। যেটা করবা, তোমার যদি ক্লাস আর করতে ইচ্ছা না করে, তুমি আপাতত স্টপ হবা, ক্লাস থেকে বেরিয়ে যাবা, পরবর্তীতে রেকর্ডটা দেখে নিবা। সবাইকে বলছি এটা। পরে যখন তোমার ভালো লাগবে, পড়তে ইচ্ছা করবে, তখন রেকর্ড দেখে নিবা, অথবা স্লাইড চোখ বুলাই স্লাইডে বা বই থেকে পড়ে প্রশ্ন ব্যাংকটা সলভ করবা। প্রথমেই আসি, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম, মৃত্যু, জন্মস্থান, এটা সম্পর্কে আমাদের ভালোভাবে জানতে হবে, মুখস্থ রাখতে হবে। আসতে পারে অনেক সময় কঠিন প্রশ্ন আসলেও অনেক সময় খুব সহজ প্রশ্ন আসে, ঠিক আছে? জন্ম 1861 খ্রিস্টাব্দের 7 মে জন্ম, বাংলা ইংলিশ দুটোই জানতে হবে। 25 বৈশাখ 1268 বঙ্গাব্দ, কলকাতা জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে ওনার জন্ম। মৃত্যু 1941 খ্রিস্টাব্দের 7 আগস্ট, 22 শ্রাবণ 1348 বঙ্গাব্দ। 22 শ্রাবণ নামে আবার একটা কি সিনেমাও আছে, তাই না? অনেকে হয়তো দেখা আছে। এরপর আমরা ওনার পরিবার সম্পর্কে কিছু তথ্য জানবো। বাবা মা হচ্ছেন বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। মহর্ষি, মহাযোগ, ঋষি, তোমরা যারা সন্ধি ক্লাস করেছ তারা জানার কথা। মহর্ষি হচ্ছে উনি কি মহা ঋষি। তো মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, এবং মা হচ্ছে সারদা দেবী। তিনি বাবা মার 14তম সন্তান, অষ্টম পুত্র। তিনি বাবা মার 14তম সন্তান, অষ্টম পুত্র, এবং তারা মোট 15 ভাই বোন ছিল, এবং উনি হচ্ছেন 14তম। আচ্ছা, যাই হোক। তো তিনি আবার কি ছিলেন? ঋষি ছিলেন। তো চিন্তা করো, ঋষি হওয়ার পরেও কয়টা সন্তান? 15টা সন্তান। আর যদি ঋষি না হইতেন কি অবস্থা হইতো? তোমরা আরো হয়তো লেখক টেখক পেতে। পিতামহ হচ্ছে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। প্রিন্স হচ্ছে ওনার উপাধি, ইংরেজরা দিয়েছিল। আর ব্রিটিশ সরকার 3 জুন 1915 সালে রবীন্দ্রনাথকে নাইটহুড বা স্যার উপাধি প্রদান করেন। তাহলে ব্রিটিশ সরকার, আমরা দেখতে পাচ্ছি, রবীন্দ্রনাথকে স্যার উপাধি প্রদান করেছিলেন, কিন্তু তিনি সেটা বর্জন করেছিলেন। পরবর্তীতে 13 এপ্রিল 1919 সালে পাঞ্জাবের অমৃতসরের জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের, হঠাৎ করে সেদিন যারা স্বদেশী আন্দোলনের সাথে যুক্ত ছিল, একসাথে প্রায় 5,000 মানুষ, তখন তাদের উপর গুলি বর্ষণ করা হয়, কয়েকশো মানুষ মারা যায়। হ্যাঁ, এই হত্যাকাণ্ডের প্রতিবাদে হচ্ছে তিনি সেটা বর্জন করেছেন। তিনি বাংলা সাহিত্যের প্রথম সব্যসাচী লেখক। সব্যসাচী শব্দের অর্থ হচ্ছে যার 2 হাত একসাথে চলে। আর সাহিত্যের ক্ষেত্রে সব্যসাচী বলতে বোঝায় যিনি সাহিত্যের সকল শাখায় যার অবদান আছে, নাটক বলো, উপন্যাস বলো, গল্প বলো, কবিতা বলো, হ্যাঁ, সকল শাখায় তার বিচরণ আছে, ঠিক যেমন রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা হয় সব্যসাচী লেখক। তারপর বুদ্ধদেব বসুকে বলা হয় সব্যসাচী লেখক। হ্যাঁ, তাকে শেলির সঙ্গে তুলনা করা হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষ থেকে একবার একটা প্রশ্ন আসছে, মেবি 35 বা 36-এ। হ্যাঁ, এর আগে তেমন কোনো প্রশ্ন আসে নাই, পরেও আর কোনো প্রশ্ন আসে নাই। ওনারা মূলত খুলনার দক্ষিণডিহি থেকে কলকাতায় গিয়েছিলেন। রবীন্দ্রনাথের পূর্বপুরুষ ছিল পিরালি ব্রাহ্মণ। পিরালি ব্রাহ্মণ মানে হচ্ছে পীরের সংস্রবযুক্ত প্রাচীন বঙ্গের ব্রাহ্মণ সমাজ। হ্যাঁ, মানে তোমার এখানে এই ব্রাহ্মণদের মধ্যে কি ছিল? একটু ভেজাল ছিল, যারা হচ্ছে মুসলমান পীরের সংস্রবযুক্ত। তো ঠাকুর পরিবারের প্রকৃত পদবী হচ্ছে কুশারী, এবং ওনারা ব্রাহ্ম ধর্মের অনুসারী ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষ জগন্নাথ কুশারী।
উনি পিরালি ব্রাহ্মণ মেয়ে বিয়ে করলে হিন্দু ধর্ম থেকে বিচ্যুত হয় এবং সমাজচ্যুত হয়। কে? এই জগন্নাথ কুশারি। এই জগন্নাথ কুশারির ছেলে হচ্ছে পঞ্চানন কুশারি। তিনি হচ্ছেন কলকাতায় চলে আসেন। এই কলকাতায় চলে আসার পর ওনাকে সবাই ঠাকুর ডাকতে শুরু করে, কারণ ইংরেজদের বাণিজ্য তরিতে হচ্ছে যারা দ্রব্য মানে জিনিসপত্র উঠানামার কাজ করতো তাদেরকেও অনেকে ঠাকুর ডাকতো। তো ওই পঞ্চানন কুশারির তোমার পরবর্তী প্রজন্ম হচ্ছে দ্বারকানাথ ঠাকুর, এবং এই দ্বারকানাথ ঠাকুর ইংরেজদের কাছ থেকে অর্থের পাশাপাশি প্রিন্স উপাধি লাভ করেন। দ্বারকানাথ ঠাকুর হচ্ছে রবীন্দ্রনাথের দাদা আসতে পারে, যেমন এবার সৌদামিনীর তোমার ওনার বোনের বাপের নাম আসছে। ক্রমান্বয়ে শত বছরের ব্যবধানে জেলে সম্প্রদায়ের পুরোহিত থেকে কলকাতায় প্রভাবশালী পরিবারে পরিণত হয়। কিন্তু ওই যে তারা পিরালি ব্রাহ্মণ ছিল, যার কারণে কিন্তু তারা তোমার যারা কুলীন ব্রাহ্মণ তাদেরকে কিন্তু বিয়ে করতে পারে নাই, এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু পারে নাই। পারিবারিক জীবন, বিবাহ 1883 সালে 9 ডিসেম্বর। কত বছর বয়সে? ওনার স্ত্রীর নাম হচ্ছে ভবতারিণী দেবী। তো তিনি যেহেতু সাহিত্যিক, রবীন্দ্রনাথ ওনার ভালো লাগে নাই, উনি নাম চেঞ্জ করে দিয়েছিলেন। নাম হচ্ছে উনি দিয়েছিলেন মৃণালিনী দেবী। এবং এই মৃণালিনী ভবতারিণী দেবী হচ্ছে ওনার মানে জোড়াসাঁকো ঠাকুর পরিবারে কর্মরত এক লোকের মেয়ে। হ্যাঁ, এর শ্বশুরবাড়ি ছিল খুলনার দক্ষিণডিহি, ওই যে যেখান থেকে আসছে। আর ওনার প্রথম সন্তান মাধুরীলতা, দ্বিতীয় রথীন্দ্রনাথ ঠাকুর, তৃতীয় হচ্ছে রেণুকা, চতুর্থ মীরা, সমীন্দ্রনাথ লাগবে না, জাস্ট জেনে রাখো। রবীন্দ্রনাথ ঠাকুরের উপাধি লাগবে, এগুলো লাগবে। প্রথমত আসো, গুরুদেব উপাধি দিয়েছেন কে? মহাত্মা গান্ধী। যেহেতু মহাত্মা গান্ধী দিয়েছে তাই অবশ্যই লাগবে এটা। কবিগুরু উপাধি দিয়েছেন ক্ষিতিমোহন সেন। বিশ্বকবি উপাধি দেন, এটা মনে হয় একবার আসছিল, ব্রহ্মবান্ধব উপাধ্যায়। খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার, ওনার সম্পর্কে পড়তে পারো। প্রথমে ছিলেন হিন্দু, এরপর আবার হচ্ছে তোমার খ্রিস্টান, আবার হচ্ছে পরবর্তীতে স্বামী বিবেকানন্দের প্রভাবে আবার হিন্দুতে পরিণত হয়, এবং ওনার নাম ছিল ভবানীচরণ মেবি। পরবর্তীতে ওনার নাম হয় ব্রহ্মবান্ধব উপাধ্যায়। এই উনি হচ্ছেন বিশ্বকবি উপাধিটা দিয়েছিলেন। ভারতের মহাকবি উপাধি দেন হচ্ছে চীনা কবি টি.সি. লিজন। দরকার নাই, জাস্ট এই তিনটা ভালো করে জেনে রাখবা, গুরুদেব, কবিগুরু, আর হচ্ছে বিশ্বকবি। এখানে ওনার আরো অনেক উপাধি কারা কারা দিয়েছিল আমি দিয়েছি, আসার সম্ভাবনা আসলে খুবই কম, আসতে দেখা যায় না, তারপরে একটু চোখ বুলাই তোমরা রাখতে পারো। আমি এরকম আরো অনেক তথ্য দেই এবং বলেও দিই আসলে কোনটা পড়তে হবে বা কোনটা পড়তে হবে না। হ্যাঁ, অনেক আছে একটু বিস্তারিত পড়তে চাও, একটু বেশি পড়তে চাও, এটা আসলে তাদের জন্য। কিন্তু এই স্লাইডের তিনটা পড়লেই হয়ে যাবে, গুরুদেব, কবিগুরু আর হচ্ছে বিশ্বকবি। ছদ্মনাম, প্রচুর ছদ্মনাম, তাই না? এত এত ছদ্মনাম আমরা শুনি নাই। আন্নাকালী পাকরাশি, দিকশূন্য ভট্টাচার্য, নবীন কিশোর শর্মন, এগুলো কখনো আসতে দেখা যায় নাই। আরেকটা হচ্ছে ভানু সিংহ ঠাকুর, এটা সবসময় আমরা দেখতে পাই, তাই না? রবীন্দ্রনাথের সৃষ্টি ভান্ডার, এটা গুরুত্বপূর্ণ না, এরকম প্রশ্ন আসলে কখনো আসে নাই যে ওনার কাব্য কয়টি, উপন্যাস কয়টি, নাটক কয়টি, আসে নাই, কারণ এক এক জায়গায় এক এক রকম। আর এখানে যে তথ্যগুলো আমি দিয়েছি এটা হচ্ছে বাংলা একাডেমি চরিতা বিধান অনুযায়ী, ঠিক আছে? নেক্সট, জাতীয় সঙ্গীত, এখানে কিছু তথ্য আছে, এগুলো গুরুত্বপূর্ণ, এই তথ্যগুলো একটু খেয়াল করো। জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা গীতবিতান গ্রন্থের অন্তর্ভুক্ত, এটা মনে রাখতে হবে। কবিতায় মোট লাইন হচ্ছে 25টা, আর সুরকার হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই, এবং এটার সুর নিয়েছিলেন তিনি বাউল কবি গগন হরকরার। আমি কোথায় পাবো তারে গান থেকে, ইউটিউব থেকে শুনে নিতে পারো। 1905 সালে সঞ্জীবনী ও বঙ্গদর্শন পত্রিকায় এটা প্রকাশিত হয়। 3 মার্চ 1971 সালে জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করা হয়েছে, এটা জিকের জন্য লাগবে। 1901 সালে তিনি ব্রহ্মচর্যাশ্রম আবাসিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন শান্তিনিকেতনে। পরবর্তীতে 1921 সালে সেটা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়, এবং তিনি রাখি বন্ধন উৎসবের প্রচলন করেন, বিশেষ করে হিন্দু মুসলমানের মিলনের জন্য। আর হচ্ছে এটা তোমার শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে ভাইয়ের হাতে বোনেরা বেঁধে দেয় এই মঙ্গলসূত্র, অনেকে চেনার কথা বা জানার কথা। তিনি কি মহাকাব্য লিখেছেন? কি নাম ওনার মহাকাব্যের নাম? রবীন্দ্রনাথ যে মহাকাব্যটা লিখেছেন সেটার কি নাম? আমি নাব্য মহাকাব্য সংরচনে ছিল মনে, ঠেকলো যখন তোমার কাকন কিঙ্কিনিতে, কল্পনাটি গেল ফাটি হাজার গীতে, মহাকাব্য সেই অভাব্য দুর্ঘটনায় পায়ের কাছে ছড়িয়ে আছে কণায় কণায়। এই যে মহাকাব্য, মহাকাব্য কি হলো? সেই অভাব্য দুর্ঘটনায় পায়ের কাছে ছড়িয়ে আছে কণায় কণায়। তিনি কোনো মহাকাব্য লিখেননি,
তিনি লিখেছেন কি, এই যে ছোট ছোট এগুলো সব ছড়িয়ে গেছে, ছড়িয়ে আছে কনে কনে, এগুলো সব কি গীতিকাব্য। তিনি অসংখ্য গীতিকাব্য লিখেছেন। তিনি মাইকেল ছাড়া কেউ লিখে নাই? কে বলছে মাইকেল ছাড়া কেউ লিখে নাই? আমি তাহলে এতদিন কি পড়ালাম? মাইকেল ছাড়া আরো অনেকেই মহাকাব্য লিখেছে। কাইকোবাদ পড়িয়েছি, কাইকোবাদ মহাকাব্য লিখেছেন। তারপর হচ্ছে তোমার রবীন্দ্রনাথ কুরুক্ষেত্র প্রভাস, নবীনচন্দ্র, হেমচন্দ্র, আরো অনেকে মহাকাব্য লিখেছেন। আচ্ছা, তো দেখো উনি অসংখ্য গীতিকাব্য লিখেছেন। ওনার কাব্য সম্পর্কে আমরা জানি, ওনার এত এত কাব্য আমরা জানবো না, আমরা কিছু গুরুত্বপূর্ণ কাব্য সম্পর্কে জরুরি যে তথ্যগুলো, সেই তথ্যগুলো আমরা জেনে নিব। আমি যেটা লক্ষ্য করেছি, তোমার মাহবুবুল আলমের বই থেকে বিভিন্ন সময়ে সাহিত্যের প্রশ্নগুলো আসে। হ্যাঁ, তো আমি চেষ্টা করেছি মাহবুবুল আলমের যে বইটা, সেখান থেকে যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো সেগুলো হচ্ছে তোমার স্লাইডে তুলে নিতে। ঠিক আছে, প্রথম পর্বের কাব্য, ওনার জীবনের প্রথম পর্বের কাব্য যেগুলো, সেগুলো হচ্ছে বনফুল, কবি কাহিনী, ভানু সিংহ ঠাকুরের পদাবলী যেটা আমরা পড়েছিলাম, ব্রজবুলি ভাষায় রচনা করেছেন, সন্ধ্যা সঙ্গীত, প্রভাত সঙ্গীত, ছবি ও গান, করিও কমল। এখান থেকেও প্রশ্ন আসতে পারে যে কোনটা প্রথম পর্বের কাব্য। তো আর প্রথম জীবনে উনি বিহারীলালের অনুসারী ছিলেন, এই ধরনের প্রশ্ন আসতে পারে। দ্বিতীয় পর্বের কাব্য মানসী, সোনার তরী, চিত্রা, চৈতালি, কল্পনা, খনিকা, নৈবেদ্য, স্মরণ, খেয়া, কণিকা, কথা, কাহিনী। আমি আর নামগুলো না বলি, যেমন লিপিকা, গীতাঞ্জলি, গীতিমাল্য, পুরবী, মহুয়া, বনবাসী, পুনশ্চ। হ্যাঁ, এগুলো সম্পর্কে আমরা সবগুলো না, যেগুলো খুব গুরুত্বপূর্ণ ছোট ছোট তথ্য জানবো। ওনার শেষ জীবনের কাব্য প্রান্তিক, সেজুতি, হ্যাঁ, আকাশ প্রদীপ, বিথিকা, তারপর একদম শেষের যেটা, সেটা হচ্ছে শেষ লেখা। আমি আর পড়ছি না, তোমরা একটু চোখ বুলাই নিবা। এখন আসো প্রথম পর্বের কাব্যগুলো একটু দেখি। তার আগে আমরা দেখে নেই যে ওনার প্রথম প্রকাশিত কবিতা কোনটি, প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি। এই তথ্যগুলো আমরা দেখে নেই। কেন? কারণ আমরা দেখেছি একটা প্রশ্ন ছিল যে কত বছর বয়সে উনি প্রথম ছোট গল্প লিখেন, তাই না? আচ্ছা, প্রথম প্রকাশিত কবিতা অভিলাষ। অভিলাষ এটা প্রকাশিত হয় তত্ত্ববোধিনী পত্রিকায়। তাও কত সালে দেখো তো, 1874 সালে। তিনি মাত্র 8 বছর বয়সে কবিতা লেখা শুরু করেছিলেন। এখন আসো একটা জিনিস খেয়াল করো, এই অভিলাষ 1874 সালে, তো বাংলা কত সাল যেন, অর্থাৎ অগ্রহায়ণ মাসে, এটা একটু খেয়াল করো। আর হিন্দু মেলার উপহার এটা হচ্ছে তাও 1874 সালে, আর বাংলা হচ্ছে এটা মেবি ফাল্গুন মাসে, মানে হচ্ছে এটা কিছুদিন কয়েক মাস পরে হিন্দু মেলার যে উপহারটা। আর এটা হচ্ছে তোমার বাংলা একাডেমি চরিতাভিধানে আছে। এখন আসো, যদি প্রথম প্রকাশিত কবিতা তোমার হিন্দু মেলার উপহার থাকে এবং অন্যান্যগুলো সাথে থাকে, তাহলে অবশ্যই হিন্দু মেলার উপহার হবে। আর যদি অভিলাষ এবং হিন্দু মেলার উপহার দুটোই থাকে, আমি আবারও বলছি, যদি অভিলাষ এবং হিন্দু মেলার উপহার দুটোই থাকে, তাহলে হবে উত্তর হবে অভিলাষ। ঠিক আছে, উত্তর হবে অভিলাষ। নেক্সট, প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। আমরা কিন্তু এটা কবিতার কথা বলেছি প্রথমে, ঠিক আছে? এখন আসো কাব্যগ্রন্থ, কবি কাহিনী। এটা তার 17 বছর বয়সে প্রকাশিত হয়। এই কাব্যের কবিতাগুলো ভারতী পত্রিকায় প্রকাশিত হয়, এটা একটু মনে রাখতে হবে। প্রথম লিখিত কিন্তু দ্বিতীয় প্রকাশিত কাব্য হচ্ছে বনফুল। খেয়াল করো তো, কবি কাহিনী প্রকাশিত হয়েছে 1878 সালে। প্রথম লিখিত কিন্তু দ্বিতীয় প্রকাশিত কাব্য হচ্ছে বনফুল। বনফুল তিনি লিখেছেন 1876 সালে। 1876 সালে, কিন্তু প্রকাশিত হয়েছে কত সালে? প্রকাশিত হয়েছে হচ্ছে 1880 সালে। মানে তিনি লিখেছেন প্রথমে, কিন্তু প্রকাশিত হয়েছে পরে। লিখেছেন প্রথমে, কিন্তু প্রকাশিত হচ্ছে পরে। তাহলে প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হচ্ছে কবি কাহিনী, আর দ্বিতীয় প্রকাশিত কাব্য হচ্ছে বনফুল। ওকে, নেক্সট, প্রথম অপ্রকাশিত কাব্যগ্রন্থ। তিনি একটা জীবনী লিখেছেন, সেটার নাম হচ্ছে জীবন স্মৃতি। তো জীবন স্মৃতিতে তিনি লিখেছেন, তিনি তার বাবার সাথে বোলপুর শান্তিনিকেতনে বেড়াতে গিয়েছিলেন। সেখানে তাকে একটা ডায়েরি দেওয়া হয়েছিল লেখার জন্য। সেই ডায়েরিতে তিনি একটা কাব্য রচনা করেন, রসাত্মক। সেই নামটা ছিল পৃথ্বীরাজের পরাজয়। পৃথ্বীরাজের পরাজয়, খুব ছোটবেলায়। তো তখন হচ্ছে সেটা হারিয়ে যায়, সেই ডায়েরিটা হারিয়ে যায়, যার কারণে এই পৃথ্বীরাজের পরাজয়ও কি হারিয়ে যায়। এটা সম্পর্কে আছে হচ্ছে কোথায়? ওনার জীবন স্মৃতিতে। জীবন স্মৃতিতে তিনি লিখেছেন যে তিনি এরকম একটা কাব্য লিখেছেন পৃথ্বীরাজের পরাজয় নামে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে প্রথম অপ্রকাশিত কাব্য, এটা হচ্ছে হারিয়ে গেছে। কাব্য সম্পর্কিত প্রথম
তাহলে প্রথম প্রকাশিত কবিতা কোনটা? একটু আগে আমরা যেটা বললাম, হিন্দু মেলার উপহার। আর যদি হিন্দু মেলার উপহার সাথে যদি তোমার কি থাকে, অভিলাষ থাকে, তাহলে সেটা হবে। প্রথম লেখা সম্পূর্ণ কাব্য বনফুল, এটা হচ্ছে প্রথম লেখা, কিন্তু দ্বিতীয় প্রকাশিত। তাহলে প্রথম প্রকাশিত কাব্য কোনটা? কবি কাহিনী। ভানু সিংহ ঠাকুরের পদাবলী হচ্ছে ব্রজবুলি ভাষায় রচিত। আর মানসীকে বলা হয়, মানসী সম্পর্কে আমরা এখনো আসি নাই, রবীন্দ্র কাব্যের অনুবিশ্ব। পৃথ্বীরাজের পরাজয় যেটা, সেটার কথা বলা হয়েছে। জান্নাতুল নাইম প্রথম পর্বের কাব্য। কবির লেখা প্রথম মুদ্রিত কাহিনী কাব্য হচ্ছে বনফুল। খেয়াল করে, এটা কিন্তু কাহিনী কাব্য। যদি প্রশ্ন আসে, আমরা কিন্তু বলেছি যে প্রথম প্রকাশিত কাব্য হচ্ছে তোমার কবি কাহিনী, কিন্তু যদি আসে যে কাহিনী কাব্য, তাহলে কি হবে? তাহলে সেটা হচ্ছে বনফুল। তারপর ক্রমান্বয়ে প্রকাশিত হয় গীতিকাব্য সংকলন ভানু সিংহ ঠাকুরের পদাবলী, ভগ্ন হৃদয়, বাল্মীকি প্রতিভা, কালমৃগয়া এবং রুদ্রচন্দ্র। এবং এই সবগুলো হচ্ছে অপরিণত রচনা এবং 20 থেকে 21 বছরের বয়স সীমায় রচিত। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি, সন্ধ্যা সঙ্গীত থেকে রবীন্দ্র কাব্য সাধনার প্রথম পর্বের সূত্রপাত। তাহলে প্রশ্ন আসতে পারে যে কোন কাব্যগ্রন্থ থেকে রবীন্দ্র কাব্য সাধনার প্রথম পর্বের সূত্রপাত? সেটা হচ্ছে সন্ধ্যা সঙ্গীত। এবং প্রভাত সঙ্গীত, এগুলো হচ্ছে পরবর্তী রচনা, পরবর্তী যে কাব্যগ্রন্থগুলো। প্রভাত সঙ্গীত, ছবি ও গান, যারা তোমার ওনার কাব্য সম্পর্কে ধারণা আছে, কবিতা পড়ো, তাদের খুব ভালোভাবে জানার কথা। করি ও কোমল, এই কয়টি কাব্যের মাধ্যমে সেটা বিকাশ লাভ করে। তাহলে সন্ধ্যা সঙ্গীত দিয়ে শুরু, আর বিকাশ লাভ করেছে কিসের মাধ্যমে? প্রভাত সঙ্গীত, ছবি ও গান, করি ও কোমলের মাধ্যমে। প্রাথমিক কাব্য সাধনার অনিশ্চয়তা, অস্পষ্টতা প্রভৃতি বৈশিষ্ট্য এই পর্বের কাব্যের মধ্যে প্রকাশমান। মানে কি? মানে হচ্ছে এই কাব্যগুলোর বৈশিষ্ট্য কি? একটা অনিশ্চয়তা, একটা অস্পষ্টতা। এগুলো হচ্ছে এই কাব্য, যেগুলো প্রাথমিক কাব্যগুলো, সেগুলোর বৈশিষ্ট্য। এবং রবীন্দ্রনাথ নিজেও বলেছেন। সব একটু খেয়াল করো, এই তথ্যগুলো একটু খেয়াল করো জাস্ট। এগুলো হচ্ছে খুব ভালোভাবে পড়তে হবে না, জাস্ট আমার সাথে সাথে যদি একটু খেয়াল করো, দেখা যাবে পরীক্ষার হলে যদি কোনোভাবে আসে মনে থাকবে। রবীন্দ্রনাথ কি লিখেছেন? ওই যে সন্ধ্যা সঙ্গীত থেকে যেহেতু ওনার কাব্য সাধনা শুরু, তো উনি বলেছেন যে সন্ধ্যা সঙ্গীতেই আমার কাব্যের প্রথম পরিচয়। সে উৎকৃষ্ট নয়, কিন্তু আমারই বটে। এখন আসো, সন্ধ্যা সঙ্গীতে কি ছিল? সন্ধ্যা সন্ধ্যা আছে না? তাহলে সন্ধ্যা সঙ্গীতে কি ছিল? গোধূলির বিষাদ। তাহলে প্রভাত সঙ্গীতে কি থাকবে? প্রভাত সঙ্গীত, প্রভাত, নবজাগরণের আনন্দ কাকলি। আর ছবি ও গানে কি থাকবে? ছবি ও গানে গভীর অনুভূতির সঙ্গে রং ও সুরের খেলা। যদি প্রশ্ন আসে সন্ধ্যা সঙ্গীত, প্রভাত সঙ্গীত বা ছবি ও গান সম্পর্কে, এই তথ্যগুলো নেওয়া হয়েছে মানবের বই থেকে। ওকে। এবং করি ও কোমলে প্রধানত রূপ বিহবলতার মধ্য দিয়ে সূক্ষ্মতর অনুভূতির উন্মেষ কবি মানুষের অগ্রগতির স্তরগুলো সূচিত করে। জাস্ট এখানে আমরা জেনে রাখলাম সন্ধ্যা সঙ্গীতের মাধ্যমে ওনার সূত্রপাত, প্রভাত সঙ্গীত, ছবি ও গান, করি ও কোমলের মাধ্যমে সেটা বিকাশ লাভ করে, এবং কিছু বৈশিষ্ট্য আমরা জেনে রাখলাম। প্রভাত সঙ্গীতের একটা বিখ্যাত কবিতা হচ্ছে নির্ঝরের স্বপ্নভঙ্গ, এবং বলা হয় যে এই কবিতার মাধ্যমেই হচ্ছে কবি প্রতিভার প্রথম নিদ্রাভঙ্গ। অর্থাৎ এরপর হচ্ছে কি ওনার অনেক অনেক রচনা। তাহলে এই কবিতা মনে রাখতে পারো, পংক্তি আসতে পারে, এই আজিয়ে প্রভাতে রবির কর কেমনে বসিল প্রাণের পর। এটা জাস্ট একটু পড়ে নিবা, ঠিক আছে? করি ও কোমল। তাহলে আমরা প্রভাত সঙ্গীত থেকে চলে আসছি কোথায়? করি ও কোমলে। এই কাব্যে কবি জগৎ ও জীবনের প্রতি কবি নিবিড় আকর্ষণের পরিচয় দিয়েছেন। কিরকম? মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। তাহলে যদি প্রশ্ন আসে যে করি কমলের বৈশিষ্ট্য কি, কেমন ছিল বা কেমন, তো এখানে হচ্ছে কবি জগৎ ও জীবনের প্রতি নিবিড় আকর্ষণের পরিচয় দিয়েছেন। আর উল্লেখযোগ্য কবিতা হচ্ছে চুম্বন, বাহু, চরণ, মোহ। যেমন গুপ্ত প্রেম, ব্যক্ত প্রেম সম্পর্কে আসছে যে কবিতা, হ্যাঁ, কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, তাই না? চলে আসছি মানসী। মানসীকে বলা হয়ে থাকে তোমার রবীন্দ্র কাব্যের অনুবিশ্ব। কেন এটা বলা হয়? মানসী মূলত হচ্ছে প্রেমের কাব্য, এবং মানসীতে হচ্ছে প্রথম তিনি জগৎ ও জীবনের প্রতি আত্মিক আকর্ষণ উপলব্ধি করেছেন। হ্যাঁ, এবং মানসী কাব্যগ্রন্থ থেকে হচ্ছে ওনার দ্বিতীয় পর্বের সূত্রপাত। এর পরবর্তী কি কি? সোনার তরী, চিত্রা, চৈতালি, কল্পনা, খনিকা, এগুলো হচ্ছে দ্বিতীয় পর্ব। এবং এখানে তিনি এই পর্বের বৈশিষ্ট্যগুলো কি কি আমরা দেখলাম, যে জগৎ ও জীবনের প্রতি তিনি আত্মিক আকর্ষণ উপলব্ধি করেছেন। আর রবীন্দ্রনাথের দেহাতীত, মানে যেটা প্ল্যাটনিক লাভ, হ্যাঁ, দেহাতীত প্রেমের স্বরূপ উপলব্ধি করা যায় হচ্ছে মানসী কাব্যের নিষ্ফল কামনা কবিতায়। এটা মনে হয় একবার আসছিল, ভালোবাসো প্রেমে হও বলি চেও না তাহারে। আচ্ছা,
আকাঙ্ক্ষার ধন নহে আত্মা মানবের। রবীন্দ্রনাথের মানসিক কাব্যগ্রন্থকে কেন রবীন্দ্র কাব্যের অনুবিশ্ব বলা হয়? কারণ হচ্ছে এখানে তোমার বিশ্বমানের কবিতার ব্যাপক উপস্থিতির জন্যই হচ্ছে মানসিক কাব্যগ্রন্থকে রবীন্দ্র কাব্যের অনুবিশ্ব বলা হয়, এবং এটা বলেছেন হচ্ছে বুদ্ধদেব বসু ওনার একটা প্রবন্ধে। সেই প্রবন্ধের নাম হচ্ছে বাংলা কাব্যের স্বপ্নভঙ্গ মানসী। এই প্রবন্ধে তিনি মানসী সম্পর্কে এই উক্তিটি করেন, এটাকে বলেছেন তিনি রবীন্দ্র কাব্যের অনুবিশ্ব। কারণ এর আগের যে রচনাগুলো, মানসীর আগের যে রচনাগুলো, সেখানে এই বৈশিষ্ট্যগুলো তিনি পাচ্ছেন না। প্রথমবারের মতো তিনি মনে করেন যে মানসীর মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বমানের কবিতা রচনা করেছেন, এবং মানসীতে তিনি নিসর্গ জাতীয় কবিতা, প্রেমের কবিতা এবং দেশ সম্বন্ধীয় কবিতা, এই 3 জাতীয় কবিতার এখানে রয়েছে। চিত্রা কল্পনা, চিত্রাই হচ্ছে জীবন দেবতার বৈশিষ্ট্য প্রকাশ করে রবীন্দ্রনাথ কবির হৃদয়ের বিচিত্র পরিচয় দান করেছেন। কল্পনা কাব্যে কল্পনা, তাহলে আমরা কল্পনা কি? নিশ্চয়ই অতীতের বিষয়গুলো কল্পনা করি, অনেকে ভবিষ্যৎ নিয়ে কল্পনা করে। যাই হোক, একটু মনে রাখো, কল্পনা কাব্যে কবি অতীতের সৌন্দর্য প্রীতি ও মানসিক দ্বন্দ্বের পরিচয় এবং ক্ষণিকায় শেষবারের মতো জীবনের তুচ্ছ দিকের প্রতি আকর্ষণ দেখিয়েছেন। এবং রবীন্দ্রনাথের কাব্য সাধনার পরবর্তী পর্ব হচ্ছে অধ্যাত্ম ভাবপূর্ণ। তো এটা তো স্বাভাবিক, বুড়ো হইতে হইতে সবাই কি হয়, একটু আধ্যাত্মিক চিন্তা ভাবনা বেড়ে যায়। তো এই পর্বের কাব্যগ্রন্থ কোনগুলো? শেষের দিকের নৈবেদ্য, খেয়া, গীতাঞ্জলি, গীতিমাল্য, গীতালি, এগুলো। তো এখানে আমরা দেখি তার মুক্তি সংসার পরিত্যাগ করে নয় বলে নৈবেদ্য কাব্যের মুক্তি কবিতায় তিনি বলেছেন বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়। তাহলে আসতে পারে যে এটা কে বলেছেন? এটা বলেছেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয় কোথায় বলেছেন? নৈবেদ্য কাব্যের মুক্তি কবিতায় বলেছেন। গীতাঞ্জলি, গীতাঞ্জলি সম্পর্কে আমরা সবাই জানি তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন গীতাঞ্জলির জন্য। না, তিনি গীতাঞ্জলির জন্য পাননি। গীতাঞ্জলি প্রকাশিত হয়েছে তোমার 1910 সালে। আর গীতাঞ্জলির অনুবাদ সং অফারিংস, যেটা ইংরেজি অনুবাদ, সেটা প্রকাশিত হয়েছে বিলেত থেকে 1912 সালে। তাহলে আমরা দেখতে পাচ্ছি সং অফারিংস কত সালে প্রকাশিত হয়েছে? 1912 সালে। এবং এই সং অফারিংস এর জন্যই তিনি মূলত নোবেল প্রাইজ পেয়েছিলেন। অনুবাদক ছিলেন, অনেকে মনে করে ডব্লিউ.বি. ইটস অনুবাদক ছিলেন, না, অনুবাদ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর নিজে, কিন্তু ভূমিকা লিখেছিল হচ্ছে ডব্লিউ.বি. ইটস। এবং এই কাব্যের জন্য 1913 সালে তিনি নোবেল পুরস্কার লাভ করেন। এখন আসো, সং অফারিংস কি শুধু গীতাঞ্জলির অনুবাদ ছিল বা গীতাঞ্জলি কাব্যের কবিতাগুলো ছিল? না, সং অফারিংসে তোমার গীতাঞ্জলি ছাড়াও আরো অনেকগুলো কবিতা ছিল, অনেকগুলো কাব্য থেকে নেওয়া হয়েছে। টোটাল 103টা কবিতা ছিল, যেগুলো নেওয়া হয়েছে তোমার গীতাঞ্জলি থেকে সবচেয়ে বেশি, 53টা, গীতিমাল্য থেকে 16টা, নৈবেদ্য থেকে 15টা। এটা সংখ্যাটা আসবে না, জাস্ট তথ্যটা মনে রাখো। রিটেনের জন্য অনেক সময় আসতে পারে, রিটেনে বা রিটেনের জন্য হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে আমরা কি মনে রাখবো? গীতাঞ্জলি প্রকাশিত হয়েছে 1910 সালে, আর সং অফারিংস তোমার প্রকাশিত হয়েছে 1912 সালে বিলেত থেকে। এবং এটার জন্য তিনি হচ্ছে নোবেল প্রাইজ পেয়েছেন কত? 1913 সালে। এটার অনুবাদক কে ছিলেন? রবীন্দ্রনাথ হচ্ছে নিজেই ছিলেন। আর সং অফারিংসে কয়টা কবিতা ছিল? 103টা। 103টা। এবং এগুলো নেওয়া হয়েছে কয়টা কাব্যগ্রন্থ থেকে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা থেকে। ঠিক আছে? গীতাঞ্জলি, আচ্ছা এটা গীতাঞ্জলি হবে না, এটা হচ্ছে বলাকা পূরবী। বলাকা হচ্ছে গতিপাদ্যের কাব্য। এই কবিতায় কবি যৌবনে জয়গান করেছেন। সবুজের অভিযান, ছবি, তুমি কি কেবলি ছবি, হ্যাঁ, শঙ্খ, এগুলো হচ্ছে বলাকার বিখ্যাত কবিতা। তাহলে আমরা নামগুলো একটু মনে রাখবো। হ্যাঁ, পূরবী উৎসর্গ করেছেন হচ্ছে ভিক্টোরিয়া ওকাম্পোকে, ওনাকে তিনি ডাকতেন হচ্ছে বিজয়া। এই ভিক্টোরিয়া ওকাম্পো হচ্ছে তোমার আর্জেন্টিনার কবি, অনেকে জেনে থাকার কথা ওনার সম্পর্কে। সোনার তরী আমরা সবাই পড়েছি, তাই না? তাহলে এখানে তিনি জীবন ও কীর্তির ক্ষণস্থায়ী অস্তিত্বের কথা বলেছেন। বিখ্যাত কবিতা সোনার তরী এবং নিরুদ্দেশের যাত্রা এ কাব্যের অন্তর্ভুক্ত। তাহলে খেয়া হচ্ছে উৎসর্গ করেছেন বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুকে। পলাতকা দেখলেই কি মনে হয় এটার সাথে নারী সংশ্লিষ্ট, তাই না? এই কাব্যে গল্প কবিতার আকারে তিনি নারী জীবনের সমসাময়িক সমস্যাগুলো তুলে ধরেছেন। বড়কন্যা মাধুরী লতার মৃত্যুর পর তিনি এই কবিতা লিখেন। স্মরণ, যেহেতু বউ মারা গেছে, তারে তো একটু স্মরণ করতেই হবে, তাই না?
তাহলে স্ত্রীর মৃত্যুকে উপলক্ষ করে রবীন্দ্রনাথ ঠাকুর স্মরণ কাব্যটি রচনা করেন। তিনি কি আর বিয়ে করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর? আর বিয়ে করেননি। কি দুঃখে বিয়ে করে নাই নাকি? আচ্ছা, দেখো, নৈবেদ্য কাব্যে বিভিন্ন ভাবে মৃত্যুর কথা আসাতে অনেকে মনে করেন হচ্ছে এই নৈবেদ্য কাব্য হচ্ছে স্ত্রীকে নিয়ে, কিন্তু এটা ভুল। কারণ নৈবেদ্য হচ্ছে ওই স্ত্রীর মৃত্যুর আগেই প্রকাশিত হয়েছে, তাহলে নৈবেদ্য স্ত্রীকে কেন্দ্র করে নয়। তাহলে স্ত্রীর মৃত্যুকে উপলক্ষ করে যেটা রচনা করেছেন সেটা হচ্ছে স্মরণ। পুনশ্চ আকাশ প্রতীক। যারা খুব মানে টেনশনে পড়ে যাও যে শীটে অনেক তথ্য মিসিং, তো শীটে যদি তথ্য মিসিং থাকে টেনশন নাই, কারণ আমরা তো স্লাইডগুলো তোমাদেরকে দিচ্ছি। হ্যাঁ, সেখান থেকে যেগুলো রেড মার্ক করা দুই একটা তথ্য তুমি তোমার শীটে লিখে রাখবা, ঠিক আছে? পুনশ্চ আকাশ প্রদীপ। এই পুনশ্চ হচ্ছে এই কাব্য থেকে তিনি গদ্য রীতিতে কবিতা লেখা শুরু করেন। একটু মনে রাখবা, এই কাব্যগ্রন্থের অন্যতম একটা কবিতা হচ্ছে তীর্থযাত্রী, যেটা টি.এস. এলিয়টের দ্য জার্নি অব দি মেজাই কবিতার অনুদিত রূপ। তাহলে তীর্থযাত্রী কবিতাটার কথা মনে রাখবে। আকাশ প্রদীপ এই কাব্যের কবিতায় কবি শৈশব স্মৃতি এবং জীবন সায়ান্নের অনুভূতির প্রকাশ পেয়েছে। এটি উৎসর্গ করেছেন সুধীন্দ্রনাথ দত্তকে, যিনি হচ্ছেন পঞ্চপাণ্ডবের একজন। আগামী ক্লাসে আমরা পড়বো শেষ লেখা। এটা হচ্ছে শেষ গ্রন্থ এবং মৃত্যুর পরে প্রকাশিত। উনি মুখে বলেছেন, আরেকজন লিখেছে। শেষ কবিতা হচ্ছে তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি। মৃত্যুর ৮ দিন পূর্বে মৌখিকভাবে তিনি এটা রচনা করেছিলেন, মনে রাখতে হবে। কাব্য শেষ। তাহলে কাব্য সম্পর্কে যে তথ্যগুলো দেওয়া হয়েছে, পাশাপাশি তোমাদের প্রশ্ন ব্যাংকে বা বইতে যে তথ্যগুলো আছে এগুলো সবগুলো দেখে নিতে হবে। নেক্সট, রবীন্দ্রনাথের উপন্যাস থেকে কি আসতে পারে? চরিত্র আসতে পারে, উক্তি আসতে পারে, হ্যাঁ, উপন্যাসের নাম আসতে পারে, প্রেক্ষাপট আসতে পারে। তাহলে আমরা একটু দেখি। এগুলো হচ্ছে ওনার উপন্যাস। তো ওনার উপন্যাস সম্পর্কে আমরা ছোট ছোট কিছু তথ্যগুলো জেনে নিই। প্রথমে আসি করুণা। করুণা হচ্ছে ওনার প্রথম লেখা উপন্যাস। এটা হচ্ছে মানে পূর্ণাঙ্গ না, এটা প্রকাশিত হয়নি এবং এটির পরিশেষ হয়নি বলে এটি উপন্যাসের সম্পূর্ণ মর্যাদা পায়নি। এটা একটা অসমাপ্ত উপন্যাস, ঠিক আছে? এটা হচ্ছে তোমার প্রথম লেখা উপন্যাস। ভারতী পত্রিকায় 1877 থেকে 1878 খ্রিস্টাব্দ পর্যন্ত ধারাবাহিকভাবে প্রকাশিত হয় এবং এটা 27 পরিচ্ছেদ পর্যন্ত লেখা হয়। পরবর্তীতে পশ্চিমবঙ্গ সরকার 1961 সালে এটা হচ্ছে তোমার রবীন্দ্র রচনাবলীতে তোমার সংযুক্ত করে প্রকাশ করে। তাহলে এটা হচ্ছে একটা অসম্পূর্ণ উপন্যাস এবং প্রথম উপন্যাস। কি প্রথম এবং অসম্পূর্ণ, ঠিক আছে? বউ ঠাকুরানীর হাট ওনার প্রথম প্রকাশিত উপন্যাস। তাহলে ওইটা প্রথম প্রকাশিত না, যেহেতু এটা পূর্ণাঙ্গ না। এটাই হচ্ছে প্রথম প্রকাশিত উপন্যাস। এবং বাল্যকালে রবীন্দ্রনাথ মাতৃবিয়োগের পর বড় বোন সৌদামিনী দেবীর স্নেহে লালিত পালিত হন। তো সেই সময়ের কিছু কথা, সেই সাথে তোমার যশোরের রাজা প্রতাপাদিত্য এবং বাকলার জমিদার রামচন্দ্রের বিবাদকে উপজীব্য করে তিনি এটা রচনা করেন। মানে হচ্ছে তিনি কিছু মানে পারিবারিক সম্পর্কের কাহিনী, সেটার সাথে কিছু ইতিহাস মিশ্রিত করে এই উপন্যাসটা রচনা করেছেন। এটা তো ঐতিহাসিকতার ছোঁয়া থাকলেও ইতিহাসের সাথে সরাসরি কোনো সম্পর্ক নাই। এটার চরিত্র হচ্ছে বসন্ত রায়, উদয়াদিত্য, রামচন্দ্র এবং পরবর্তীতে তিনি এটার কাহিনী অবলম্বনে প্রায়শ্চিত্ত নাটকটি রচনা করেন। তাহলে চরিত্র কি অবশ্যই দেখে নিতে হবে। রাজর্ষি। রাজর্ষি হচ্ছে ত্রিপুরার রাজ পরিবারের ইতিহাস নিয়ে লেখা ঐতিহাসিক উপন্যাস। এই রাজর্ষি থেকে উনি একটা নাটক তৈরি করেছেন, সেটার নাম হচ্ছে বিসর্জন। এটা ওনার একটা শ্রেষ্ঠ নাটক বলা যায়, বিসর্জন। তো এটা একটু মনে রাখতে হবে। হ্যাঁ, রাজর্ষি থেকে রাজর্ষি অবলম্বনে কি করেছেন, প্রথমাংশ নিয়ে বিসর্জন নাটক রচনা করেছেন। নৌকাডুবি হচ্ছে ওনার সামাজিক উপন্যাস। জটিল পারিবারিক সমস্যা যাদের পড়া আছে অথবা যারা তোমার ঋতুপর্ণ ঘোষের সিনেমাটা দেখেছো তাদের জানার কথা। এবং এটার সাথে অনেকে বলে, তুলনা করে, কেউ কি লাপাত্তা লেডিস দেখছো? অনেকটা লাপাত্তা লেডিসের মতো না, একটু আর কি, পুরো থিম না, মানে কিছুটা একটু করে মিল আছে। মানে বউ চেঞ্জ হয়ে যায়, তাই না? ওখানে হচ্ছে নৌকা ডুবির কারণে বউ চেঞ্জ হয়ে যায়, আর লাপাত্তা লেডিসে হচ্ছে তোমার ওই বড় ঘোমটা দেওয়া থাকে, এই জন্য বউ চেঞ্জ হয়ে যায়। তো যাই হোক, লাপাত্তা লেডিস আবার হচ্ছে বউ দুটোই জীবিত থাকে, এখানে একটা বউ কিন্তু তোমার মারা যায়। আচ্ছা, তো এখানে নৌকাডুবির কাহিনী এবং এটা একটা সামাজিক জটিল পারিবারিক সমস্যা, এটা নিয়ে আর আলোচনা করছি না। কাহিনীটা তোমরা পড়ে রাখবা। কাহিনী পড়লে যেটা হবে, চরিত্রের নাম মনে থাকবে। প্রজাপতির নির্বন্ধ, এটা একটা হাস্যরসাত্মক উপন্যাস।
পরবর্তীতে এর নাট্যরূপ প্রহসন চিরকুমার সভা, এটা মনে রাখতে হবে। ঘরে বাহিরে উপন্যাসটি স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে রচিত, তাহলে তোমার প্রেক্ষাপটটা মনে রাখবে। এবং এটা কবির চলিত ভাষার রচিত প্রথম উপন্যাস, যেটা সবুজপত্র পত্রিকায় প্রকাশিত হয়। তো সবুজপত্রতেই তো প্রকাশিত হবে, কেন? ওই যে প্রমোদ চৌধুরীর। হ্যাঁ, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ঘরে বাহিরে হচ্ছে প্রথম চলিত ভাষায় রচিত উপন্যাস, এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনকে উপজীব্য করে লেখা এই উপন্যাসের পরিণতি হচ্ছে ট্রাজিক। চলিত ভাষায় লেখা প্রথম উপন্যাস, এটা মনে রাখবে। চরিত্র হচ্ছে নিখিলেশ, বিমলা, সন্দীপ, আসতে পারে। চতুরঙ্গ, চতুরঙ্গ হচ্ছে সাধু ভাষায় রচিত রবীন্দ্রনাথ ঠাকুরের একটি সামাজিক মনস্তাত্ত্বিক উপন্যাস। এই উপন্যাসটি সাধু ভাষায় লিখিত রবীন্দ্রনাথের সর্বশেষ উপন্যাস। তাহলে আমরা দেখতে পাচ্ছি চতুরঙ্গ হচ্ছে সাধু ভাষায় লেখা সর্বশেষ উপন্যাস, আর ঘরে বাহিরে হচ্ছে চলিত ভাষায় লেখা প্রথম উপন্যাস। বুঝে গেছে যে সাধু ভাষার আর কি থাকবে না, মানে সাধু ভাষায় আর রচনা কেউ আস্তে আস্তে পড়বে না। চতুরঙ্গ উপন্যাসের মোট 4টি অঙ্গে লিখিত। চতুরঙ্গ 4টা: জ্যাঠামশাই, শচীশ, দামিনী এবং হচ্ছে শ্রীবিলাস। উপন্যাসটি 1916 সালে প্রকাশিত হয়। চতুরঙ্গ উপন্যাসের বর্ণনাকারী হচ্ছে শ্রীবিলাস নামে একটা যুবক। তাহলে চরিত্র মনে রাখতে হবে। যোগাযোগ উপন্যাস, এটা হচ্ছে সামাজিক মনস্তাত্ত্বিক উপন্যাস। এটা হচ্ছে যখন প্রকাশিত হয় তখন নাম ছিল 3 পুরুষ, আর পরবর্তীকালে যখন গ্রন্থাকারে প্রকাশিত হয় তখন নাম হয়েছে যোগাযোগ। নায়িকা হচ্ছে কুমুদিনী, নায়ক হচ্ছে মধুসূদন। তাহলে চরিত্রগুলো মনে রাখতে হবে। 2 বোন ও মালঞ্চ। 2 বোনের নাম হচ্ছে শর্মিলা এবং উর্মিলা। অনেকের পড়া আছে, তাই না? বড় বোন শর্মিলার স্বামী শশাঙ্কের সাথে ছোট বোন উর্মিলার ঘনিষ্ঠতা তাদের জীবনে যে আলোড়ন তুলেছিল, তারই নাটকীয়তার রূপায়ণ হচ্ছে উপন্যাস। মালঞ্চ, মৃত্যু পথযাত্রী নারী নীরজা ও তার স্বামী আদিত্যকে কেন্দ্র করে এই উপন্যাসের কাহিনী রচিত। উল্লেখযোগ্য চরিত্র হচ্ছে নীরজা, আদিত্য, সরলা। এগুলো থেকে চরিত্র কম আসে, হ্যাঁ, যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো থেকে আসে। 4 অধ্যায়। অসহযোগ আন্দোলন পরবর্তীতে বাংলায় নতুন করে যে হিংসাত্মক বিপ্লব প্রচেষ্টা গড়ে উঠেছিল, মূলত সেটা নিয়েই হচ্ছে এই উপন্যাস। আর এটার চরিত্র হচ্ছে অতীন, এলা এবং ইন্দ্রনাথ। চোখের বালি। চোখের বালি, চোখের বালি কি হবে? তোমার জামাইয়ের সাথে কেউ যদি প্রেম করে, তো জামাই খুব ভালো, কিন্তু সেই মেয়েটা হচ্ছে চোখের বালি না, সেই মেয়েটা খুব খারাপ। মানে তোমার জামাইয়ের সাথে প্রেম করতেছে, জামাই খুব ভালো, সহজ সরল, এই সহজ সরল লোকটাকে কি করে ফেলছে ডাইনি মেয়েটা, ভুলাই ফেলছে, তাই না? এই হচ্ছে চোখের বালি। বাংলা সাহিত্যের মনস্তাত্ত্বিক উপন্যাস। সমসাময়িক বিধবাদের জীবনের নানা সমস্যা। এটাও হয়তো কারো কারো বই পড়া থাকতে পারে, আবার অনেকে সিনেমাও দেখে থাকতে পারো, তাই না? চরিত্র হচ্ছে আশালতা। আশালতার হাজবেন্ড হচ্ছে মহেন্দ্র, আর হচ্ছে আশালতার চোখের বালি হচ্ছে বিনোদিনী, আর হচ্ছে বিহারী, রাজলক্ষ্মী, অন্নপূর্ণা। এই মেইন চরিত্র হচ্ছে আশালতা, মহেন্দ্র, বিনোদিনী আর হচ্ছে বিহারী। চোখের বালি এখানে কাহিনী একটু দেওয়া আছে, বিশাল বড় একটা উপন্যাস, দেখে নিতে পারো। আমি সেই ক্লাস 9-এ পড়ছিলাম, মানে তখন অনেক কিছু বুঝতাম না, কি কঠিন যে লাগছে, তারপরও কষ্ট করে, মানে আমি চোখের বালি পড়ছি এটার জন্য পড়ে ফেলছিলাম, খুব ছোট ছিলাম তখন। গোরা, এটা হচ্ছে ওনার সর্ববৃহৎ উপন্যাস এবং শ্রেষ্ঠ উপন্যাস, আর উপন্যাসের নায়ক হচ্ছে গোরা। শেষের কবিতা, একটা সময় মানে 35-এর আগে যখন তোমার নির্দিষ্ট সিলেবাস ছিল না, তখন খালি প্রশ্ন আসতো যে শেষের কবিতা কি, কাব্যগ্রন্থ, উপন্যাস, এই ধরনের প্রশ্ন আর এখন আসে না। তবে শেষের কবিতা নিয়ে এরপরও আরো বেশ কয়েকটা প্রশ্ন আসছে। কি ধরনের প্রশ্ন? উক্তি আসছে, তারপর চরিত্র আসছে, হ্যাঁ, বা এই উক্তিটা কে কাকে করেছে, এই ধরনের প্রশ্ন আসছে। এখানে চরিত্রগুলো হচ্ছে অমিত, লাবণ্য এবং হচ্ছে কেতকী। এখানের কিছু তোমার কবিতাটার নামটা মনে রাখো, কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, এই কবিতাটার মাধ্যমে হচ্ছে উপন্যাসের পরিসমাপ্তি ঘটে। আর একটা উক্তি মনে রাখো, ফ্যাশনটা হলো মুখোশ আর স্টাইলটা হলো মুখশ্রী। আর এই উপন্যাসে ভাষাবিদ ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের নাম আছে। রবীন্দ্রনাথের উপন্যাসের গুরুত্বপূর্ণ চরিত্র এখানে একসাথে দেয়া আছে, তোমরা স্লাইড থেকে পড়ে তারপর এখানে পড়বা, ঠিক আছে? তাহলে মনে থাকবে। নাটক, বাল্মীকি প্রতিভা ওনার প্রথম প্রকাশিত নাটক। কালের যাত্রা নাটকটি উৎসর্গ করেছেন হচ্ছে শরৎচন্দ্রকে, আর ওনার রচিত 13টি নাটকে তিনি অভিনয় করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আর ওনার শ্রেষ্ঠ কাব্যনাট্য হচ্ছে বিসর্জন। কাহিনী কোত্থেকে নেওয়া হয়েছে বলো তো? বিসর্জনের কাহিনী কোত্থেকে নেওয়া হয়েছে, কারো কি মনে আছে? রাজস্বী থেকে। প্রথম অমিত্রাক্ষর ছন্দে রচিত নাটক হচ্ছে রাজা ও রানী। নাট্য সাহিত্য রবীন্দ্রনাথ। বিসর্জনের কাহিনীটা আমি বলেছিলাম, এটা হচ্ছে তোমার শ্রেষ্ঠ নাটক ওনার। এটা একটা ট্র্যাজেডি, রাজস্বী উপন্যাসের প্রথম অংশ নিয়ে হচ্ছে এটা রচিত হয়েছে, এবং এটার
একাধিক মঞ্চায়নে কবি এতে রঘুপতি এবং জয় সিংহের ভূমিকা অভিনয় করেন রবীন্দ্রনাথ ঠাকুর নিজে। প্রধান চরিত্র হচ্ছে জয় সিংহ, গোবিন্দমাণিক্য, অপর্ণা, রঘুপতি। অনেক সময় অপর্ণা চরিত্রটা সম্পর্কে অনেক সময় আসে যে অপর্ণা কোন নাটকের চরিত্র। হ্যাঁ, তাহলে এটা একটু আমরা মনে রাখবো, এটা বিখ্যাত একটা নাটক। রক্তকরবী থেকে এবার প্রশ্ন আসছে। এটা একটা সাংকেতিক নাটক। আচ্ছা, 1926 সালে প্রকাশিত রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ সাংকেতিক নাটক হচ্ছে রক্তকরবী। গীতিনাট্য মানে গীতি নির্ভর নাট্য যেগুলো, বাল্মীকি প্রতিভা ওনার প্রথম নাটক, বসন্ত, মায়ার খেলা, কাল মৃগয়া। কাব্যনাট্য বিসর্জন, বিদায় অভিশাপ, মালিনী। কৌতুক নাটক হচ্ছে গোড়াই গলদ, বৈকুণ্ঠের খাতা, চিরকুমার সভা। অনেক সময় প্রশ্ন আসে নিচের কোনটি কৌতুক নাটক। রূপক ও সাংকেতিক নাটক ডাকঘর, কালের যাত্রা, রাজা, হ্যাঁ, তাসের দেশ, এগুলো হচ্ছে রূপক ও সাংকেতিক নাটক। আরো আছে, বই থেকে দেখে নিবা। ডাকঘর, এই নাটকের নায়ক হচ্ছে অমল। সে ঘরের মধ্যে বন্দি একটা রুগ্ন বালক এবং তার ধারণা হচ্ছে সে একদিন বাহিরে যাবে এবং তার নামে রাজার চিঠি আসবে এবং বিষয়ী লোকেরা তাকে উপহাস করতো, কিন্তু একদিন সত্যি সত্যি হচ্ছে রাজা আসছিল। যাদের পড়া আছে তাদের জানার কথা, চরিত্র হচ্ছে অমল। আর তাসের দেশ, তাসের দেশের নামটা জাস্ট জানো, আর কাহিনী জানা লাগবে না। এটা উৎসর্গ করেছেন হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুকে। নৃত্যনাট্য, আগে সবগুলো খেয়াল করবা পেছনে কি আছে। কাব্যনাট্য, নাট্যকাব্য, কাব্য নাট্য, তাহলে সেটা কি? সেটা হচ্ছে নাটক। হ্যাঁ, যদি বলে নাট্যকাব্য তাহলে কি? নাট্যকাব্য। সেটা হচ্ছে কি? সেটা কাব্য। তাহলে নৃত্যনাট্য কি কি? নদীর পূজা। চিত্রাঙ্গদা, চিত্রাঙ্গদা দেখবা কোথাও কোথাও কাব্যনাট্য আছে, আবার কোথাও কোথাও হচ্ছে নৃত্যনাট্য আছে। তাহলে এটা কি? চিত্রাঙ্গদা হচ্ছে তোমার অনেক আগে লেখা হয়েছিল, 1892 সালে। তখন সেটা ছিল ভীষণ কঠিন, খুবই কঠিন একটা কাব্যনাট্য। 1892 সালে যখন লিখেছিল চিত্রাঙ্গদা নামে, তখন ছিল কাব্যনাট্য। তো এটা সাধারণত তোমার কখনো মঞ্চায়িত হতো না, অনেক কঠিন ছিল। পরবর্তীতে আরো অনেক বছর পরে তোমার এটা নৃত্যনাট্য হিসেবে লিখেন রবীন্দ্রনাথ ঠাকুর 1936 সালে। এজন্য কোথাও থাকে তোমার এটা কাব্যনাট্য, আবার কোথাও আছে নৃত্যনাট্য। সো এটা নিয়ে কনফিউজ হওয়ার কোনো দরকার নেই, জন্য ক্লিয়ার করে দিলাম। চণ্ডালিকা এটা নৃত্যনাট্য, আর হচ্ছে শ্যামা নৃত্যনাট্য। চিত্রাঙ্গদা, চিত্রাঙ্গদা হচ্ছে মণিপুর রাজকন্যা চিত্রাঙ্গদা এবং অর্জুনের পৌরাণিক প্রণয় কাহিনী অবলম্বনে রচিত। এটা অমৃতাক্ষর ছন্দে রচিত। আর নদীর পূজা, রবীন্দ্রনাথ ঠাকুর তার কথা ও কাহিনীর অন্তর্গত পূজারিণী কবিতাটির আখ্যান অবলম্বনে এই নাটকটি রচনা করেছেন। নাটকের গুরুত্বপূর্ণ চরিত্র খুবই ইম্পর্টেন্ট, যেমন তোমার এইবার আসছে রক্তকরবী থেকে রঞ্জন চরিত্রটা আসছে। তাহলে চরিত্রের যে স্লাইডগুলো, এগুলো একটা কাজ করবা, তোমার স্টিকি নোটে লিখে সামনে রাখবা। হ্যাঁ, একটু চোখ বুলাবা, দেখা যাবে এখান থেকে একটা দুটো প্রশ্ন থাকতেও পারে। রবীন্দ্রনাথের প্রবন্ধগুলো আমরা একটু দেখি। কালান্তর, এটা হচ্ছে ভারতবর্ষের রাজনৈতিক সমস্যা বিষয়ক প্রবন্ধ। পঞ্চভূত, এই প্রবন্ধগুলো হচ্ছে তোমার সাধনা পত্রিকায় পঞ্চভূতের ডাইনি নামে প্রকাশিত হয়েছিল। বিবিধ প্রসঙ্গ, বিচিত্র প্রবন্ধ, সাহিত্য, শিক্ষা, মানুষের ধর্ম, সভ্যতার সংকট, এগুলো হচ্ছে ওনার প্রবন্ধ। আরো অনেক আছে এখানে, যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো দেয়া হয়েছে। সভ্যতার সংকট হচ্ছে ওনার গদ্য রচনা সর্বশেষ। এই সভ্যতার সংকটের একটা উক্তি হচ্ছে মানুষের উপর বিশ্বাস হারানো পাপ। সভ্যতার সংকট আবার কার আছে বলতো? আমরা 9 বইতে পড়েছিলাম, আবুল ফজলের, রাইট? তাহলে সভ্যতার সংকট সম্পর্কে একটু ভালো করে জেনে রাখবে, আসতে পারে, অনেক সময় আসে। রবীন্দ্রনাথ ঠাকুরের পত্র সাহিত্য, রাশিয়ার চিঠিগুলো ছিল একরকম ছিন্ন পত্র। তাহলে আমরা এখানে এটা জাস্ট এই লাইনটা মনে রাখলে অনেকগুলো মনে রাখতে পারো। রাশিয়ার চিঠি, ছিন্নপত্র। যেমন একবার প্রশ্ন আসছিল যে ছিন্নপত্রের চিঠিগুলো তিনি কাকে লিখেছিলেন? তিনি 2জনকে লিখেছিলেন। 8টা হচ্ছে শ্রীশচন্দ্র মজুমদারকে, আর বাকি সবগুলো ওনার ভাতিজি ইন্দিরা দেবীকে লিখেছিলেন। ভানু সিংহের পত্রাবলী, এটা লিখেছেন রানু অধিকারীকে নিয়ে। এই রানু অধিকারীকে একটু সার্চ দিলেই পাবা। আত্মজীবনী, জীবন স্মৃতি, এখানে বাল্যকাল থেকে 25 বছর। ওই যে আমরা তোমার কি পেয়েছিলাম, ওনার একটা অপ্রকাশিত কাব্যগ্রন্থের নাম পেয়েছিলাম এই জীবন স্মৃতিতে, তাই না? শরীফুল আলম হৃদয়, তুমি জিজ্ঞেস করেছো যে কিভাবে গুছিয়ে পড়বা। স্লাইডে হচ্ছে সর্বোচ্চ গুছাই দেয়া আছে, জাস্ট তুমি স্লাইডটা পড়বা, ক্লাসটা করবা, এতটুকুই। আর প্রশ্ন ব্যাংক সলভ করবা, এভাবেই গুছিয়ে পড়তে হবে। আর কোনো ওয়ে তো আমি দেখছি না। অথবা তুমি কোনো নিজে নিজে মনে রাখার
টেকনিক অবলম্বন করবা। আমার এখানে অনেক ছন্দ ছিল, আমি ছন্দগুলো রাখি নাই, বিশাল বড় বড় ছন্দ, এগুলো আসলে মনে থাকবে না, ঠিক আছে। আত্মপরিচয়, এই যে আত্মজীবনীগুলো মনে রাখতে হবে, হ্যাঁ। ছোট গল্প, ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল, সহস্র বিস্তৃতি রাশি, প্রত্যহ যেতেছে ভাসি, তারই দু চারিটি অশ্রুজল। একদম লাস্টে কি বলেছে, অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হয়ে হইল না শেষ। তাহলে এটা একটা ছোট গল্পের বৈশিষ্ট্য, যে শেষ হবে, তোমার অন্তরে অতৃপ্তি থেকে যাবে, এরপরে মনে হবে ইস, তো শেষ হইল না, শেষ হয়ে হইল না শেষ। এটা হচ্ছে ছোট গল্পের বৈশিষ্ট্য। বাংলা সাহিত্যের প্রথম ছোট গল্প হচ্ছে ভিখারিনী, এবং এটা রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, যার কারণে ওনাকে বলা হয়ে থাকে ছোট গল্পের জনক। এবং এটা প্রকাশিত হয়েছে 1874 সালে ভারতী পত্রিকায়। সার্থক ছোট গল্প, দেনা পাওনা, এই নামে আবার একটা উপন্যাস আছে শরৎচন্দ্রের। চলিত ভাষায় রচিত প্রথম ছোট গল্প, পয়লা নম্বর। তাহলে এগুলো হচ্ছে ছোট গল্প সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, ঠিক আছে। তাহলে একটু দেখে নিবা। এখন আসো, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প, যাদের গল্পগুচ্ছ পড়া আছে তাদের জন্য একদম ইজি। গল্পগুচ্ছ তো পড়তে এত ভালো লাগতো, আমার আবার ওনার উপন্যাস শিখতেও ভালো লাগতো না, জোর করে করে পড়তাম। বাংলা ছোট গল্পের জনক হচ্ছেন রবীন্দ্রনাথ। তার প্রথম প্রকাশিত ছোট গল্প ভিখারিনী, এবং সর্বশেষ ছোট গল্প হচ্ছে ল্যাবরেটরি। অনেক বড় গল্পটা। প্রেমের গল্প, এক রাত্রি, সমাপ্তি, শেষ রাত্রি, মাল্যদান, নষ্টনীর, প্রায়শ্চিত্ত, আরো আছে। যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আসে, যেমন নষ্টনীর থেকে একবার তোমার চরিত্র নিয়ে প্রশ্ন আসছিল, নষ্টনীর থেকে, হ্যাঁ। এক রাত্রি থেকে না, বিসিএস আসে নাই, ব্যাংকের বাংলাদেশ ব্যাংকের কোন একটা প্রশ্ন আসছিল মেবি। রবীন্দ্রনাথ ঠাকুরের যে ছোট গল্পগুলো সামাজিক গল্প, সেগুলো একটু দেখো। হৈমন্তী আমাদের অনেকের পড়া আছে, ছুটি, মেঘ ও রৌদ্র, দেনা পাওনা, ব্যবধান, কাবুলিওয়ালা, পোস্টমাস্টার। এই পোস্টমাস্টার গল্পের একটা চরিত্র হচ্ছে রতন। কাবুলিওয়ালা খুকি, তাই না, আমাদের সবাই, আমরা মোটামুটি সবাই জানি। হৈমন্তী, ছুটি। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প অতি প্রাকৃত, যেগুলো অতি প্রাকৃত গল্প, ক্ষুধিত পাষাণ, নিশীথে, কঙ্কাল, গুপ্তধন, এগুলো হচ্ছে অতি প্রাকৃত গল্প। এখন অনেকে রাতে ঘুমাইতে পারবে না, রাতে দেখা গেছে কাজ করতেছে, দেখা যাবে পেছনে কেউ একটা দাঁড়ায় আছে, তাই না। কেউ ভয় পাও তোমরা? একবার একটা স্লাইডে হচ্ছে সাপের ছবি ছিল, সমার্থক সমার্থক শব্দের স্লাইড, হ্যাঁ। পরে ওটা হচ্ছে মানে আমার মুছে দিতে হয়েছে শেষ পর্যন্ত। কালকে কি হয়েছে কে জানে, সবাই মনে হয় রাসেল ভাইপার নিয়ে তোমার লিখছে। এরপর দেখি যে হোম পেজে শুধু রাসেল ভাইপার রাসেল ভাইপার, মানে এত বিরক্ত লাগছে আমার দেখে। ক্ষুদিত পাষাণ মুভি আছে, আবার মেবি হুমায়ুন আহমেদ, সরি, কি হুমায়ুন ফরিদির একটা নাটক ছিল, আমার যতটুকু মনে পড়ে, ছোটবেলায় দেখছিলাম মেবি। আচ্ছা, কাইন্ডলি চেঞ্জ, ওকে। প্রকৃতি ও মানব সম্পর্কিত গল্প হচ্ছে শুভা, অতিথি, আপদ, ঠিক আছে। এখানে হচ্ছে ছোট গল্পের গুরুত্বপূর্ণ চরিত্র, ভূত প্রেত নিয়ে, ইদানিং জিনের উপদ্রব, কি বলে এগুলা, দেখো। নষ্টনীল, চারুলতা, অমল, চারুলতার স্বামী ভূপতি, হ্যাঁ, এখানে অমল হচ্ছে তার দেবর। সমাপ্তি, মৃন্ময়ী, দেনা পাওনা, নিরুপমা, রামসুন্দর। পোস্টমাস্টারে হচ্ছে রতন। কাবুলিওয়ালা, মিনি, রহমত আর খুকি, হ্যাঁ। এখানে রহমত হচ্ছে তোমার কাবুলিওয়ালা। আর মেঘরৌদ্র, গিরিবালা, শশীভূষণ। অতিথি হচ্ছে তারাপদ। এই গল্পটা আমার এত ভালো লাগে, খুবই পছন্দের একটা ক্যারেক্টার তারাপদ। আপদ, নীলকান্ত। স্ত্রীর পত্র, মৃণাল, বিশাল একটা চিঠি লিখে। শাস্তি, দুঃখীরাম, রাধা, চন্দরা, ছিদাম। এটা নিয়ে আবার তোমার একটা মুভি আছে মেবি, পূর্ণিমার। জীবিত মৃত, কাদম্বিনী। এক রাত্রি, সুরবালা, রামলোচন, স্কুল মাস্টার। ওই যে স্কুল মাস্টার, সে কি করে, প্রথমে সুরবালাকে বিয়ে করে না, পরবর্তীতে পস্তায়। তো দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পাদিত পত্রিকা ইম্পর্টেন্ট, ভারতী, বঙ্গদর্শন, সাধনা, তত্ত্ববোধিনী আর হচ্ছে ভান্ডার। এগুলো সম্পর্কে আমরা পত্রিকার ক্লাসে বিস্তারিত পড়বো। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত স্থান, তিনি দক্ষিণ দিঘিতে এসেছিলেন, এটা খুলনা জেলার একটা গ্রাম, এবং ওনার মা শারদা সুন্দরী দেবী এবং হচ্ছে রবি ঠাকুরের স্ত্রী মৃণালিনী দেবী, ভবতারিণী দেবী এই গ্রামের মেয়ে। শিলাইদহ, এখানে হচ্ছে ওনার সোনার তরী কাব্যটা রচনা করেন শিলাইদহে, ঠিক আছে। শাহজাদপুর, এটা সিরাজগঞ্জ জেলার একটা থানা, 1890 সালে জমিদারি পরিদর্শনে আসেন। প্রতিশর হচ্ছে নওগাঁ জেলার একটা গ্রাম, 1890 সালে প্রথম প্রতিশরে আসেন। আর কালীগ্রাম নওগাঁয় অবস্থিত একটি গ্রাম, 1891 সালে রবীন্দ্রনাথ প্রথম এই গ্রামে আসেন। রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক বিভিন্ন ব্যক্তিকে উৎসর্গীকৃত গ্রন্থ। কাজী নজরুল ইসলামকে তিনি বসন্ত নাটক উৎসর্গ করেছেন। আর্জেন্টিনার কবি ভিক্টোরিয়া ওকাম্পোকে পূরবী
পূরবী কাব্যগ্রন্থ। নেতাজি সুভাষচন্দ্র বসুকে তাসের দেশ, বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুকে খেয়া কাব্যগ্রন্থ। তারপর হচ্ছে রবি ঠাকুরের জ্যেষ্ঠ ভগ্নী ওই যে সৌদামিনী দেবী, বউ ঠাকুরের হাট উপন্যাস। সুধীন্দ্রনাথ দত্তকে হচ্ছে আকাশ প্রদীপ কাব্যগ্রন্থ। আর হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে কালের যাত্রা উৎসর্গ করেছেন। এটা একটু দেখে নিবা। উৎসর্গ থেকে এখন প্রশ্ন খুবই কম আসে, আসতে দেখাই যায় না। চলে আসছি কাজী নজরুল ইসলামে। গল্পগুচ্ছে এখন সময় পাবা? এখন তো সময় পাবা না গল্পগুচ্ছে সব গল্প পড়তে পারো। মানুষ তো আর সারাদিন বিসিএস এর পড়া পড়ে না। তোমার ধরো ডেইলি একটা দুটা করে তিনটা চারটা করে গল্প পড়তেই পারো, কতক্ষণ আর লাগবে। তো খেয়াল করো, কাজী নজরুল ইসলাম থেকে একটা প্রশ্ন থাকে। এবার এত সহজ প্রশ্ন আসছে, স্লাইডে ছিল না, কিন্তু অনেকে পারে নাই, খুবই দুঃখ লাগছে। এবার প্রশ্ন আসছিল রমজানের রোজার শেষে, এটা কার রচনা? ছোটবেলা থেকে আমরা শুনে আসছি, তাই না? তো দেখো, ওনার জন্ম 11 জ্যৈষ্ঠ 1306 বঙ্গাব্দ, 24 মে 1899 খ্রিস্টাব্দে, পশ্চিমবঙ্গের বর্ধমান আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে। পিতা কাজী ফকির আহমেদ, মাতা হচ্ছে জাহেদা খাতুন, আর মৃত্যু হচ্ছে 1976 সালে 29 আগস্ট, 12ই ভাদ্র 1383। তাহলে উনি মারা গেছেন কত সালে? 1976 সালে। ওনার ছদ্মনাম, ডাক নাম নয়, ছদ্মনাম। ছদ্মনাম হচ্ছে ধূমকেতু। তাহলে ওনার ছদ্মনাম শুধু একটা, আর কোনো ছদ্মনাম নেই। কিন্তু ওনার অনেক ডাক নাম আছে। দুখু মিয়া, নুরু, নজর আলী, তারা খ্যাপা, হৈ হৈ কাজী, ব্যাঙাচি, এগুলো সবগুলো হচ্ছে ওনার ডাক নাম। বিভিন্ন নামে ওনাকে ডাকা হতো। তাহলে আমরা দেখতে পাচ্ছি, যদি প্রশ্ন আসে নিচের কোনটি ছদ্মনাম, তাহলে দেখা গেলো এখান থেকে 3টা নাম দিল, সাথে কি দিল? সাথে দিল হচ্ছে তোমার ধূমকেতু। তাহলে কোনটা হবে? অবশ্যই ধূমকেতু, খেয়াল রাখতে হবে। 12 বছর বয়সে তিনি লেটো গানের দলে যোগ দেন। আর 1917 সালে তিনি সেনাবাহিনীর 49 নং বাঙালি পল্টনে যোগদান করে করাচি যান এবং 20 সালে চাকরি ছেড়ে দেন। 1942 সালে তিনি পিক্স ডিজিজ নামক নিউরন ঘটিত দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মাত্র 43 বছর বয়সে চিরতরে বাকশক্তি হারান। খুবই দুঃখজনক, এক পর্যায়ে মানসিক ভারসাম্য তিনি হারিয়ে ফেলেন। 1972 সালের, মানে দেশ স্বাধীন হওয়ার পরে 72 সালের 24 মে রাষ্ট্রীয় অতিথি হিসেবে কবিকে ঢাকায় ফিরিয়ে আনা হয় এবং 1976 সালের 18ই ফেব্রুয়ারি ওনাকে নাগরিকত্ব দেওয়া হয়। তাহলে ফিরিয়ে আনছে কত সালে? 72 সালে। নাগরিকত্ব দিয়েছে 1976 সালে। ওনার মৃত্যু কখন? মৃত্যু 1976 সালে। জাতীয় কবি, ধারণা করা হয় 1987 সালে ওনাকে জাতীয় কবির মর্যাদা দেওয়া হয়েছে। তবে খুবই দুঃখজনক বিষয় হচ্ছে এই বিষয়ে কোনো সরকারি বা রাষ্ট্রীয় স্বীকৃতি নেই। হ্যাঁ, অনেক সময় প্রশ্ন আসতে পারে যে কত সালে দেওয়া হয়েছে। যদি 87 থাকে তাহলে 87 দিয়ে দিবা। হ্যাঁ, তো দেখো, মৌখিকভাবে তিনি জাতীয় কবি হিসেবে পরিচিত হলো, লিখিতভাবে রাষ্ট্রীয় কোনো স্বীকৃতি নেই। 1929 সালে, অনেক অনেক আগে, প্রায় 100 বছর আগে, কলকাতার আলবার্ট হলে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে তোমার কবিকে সংবর্ধনা দেওয়া হয়। সেই সংবর্ধনায় শের বাংলা, সুভাষচন্দ্র বসু, ওনারা সবাই উপস্থিত ছিলেন এবং সেই সংবর্ধনা অনুষ্ঠানে নজরুলকে জাতীয় কবি ঘোষণা করা হয়। কত সালে? 1929 সালে। 1929 সালে। আর তখন থেকে তিনি মুখে মুখে জাতীয় কবি, কিন্তু আজ পর্যন্ত সরকারিভাবে কোনো গ্যাজেট প্রকাশিত হয়নি। মাঝখানে মনে হয় রুল জারি করছিল। প্রথম ইসলামী গান বা গজল রচয়িতা, বাংলা ভাষায় তিনি প্রথম ইসলামী গান বা গজল রচনা করেন। এছাড়া তিনি অনেক উৎকৃষ্ট শ্যামা সঙ্গীত ও হিন্দু ভক্তিগীতি রচনা করেছেন। তার রচিত গানের সংখ্যা প্রায় 3000। একই সাথে তিনি গীতিকার, সুরকার এবং সবগুলি হচ্ছে নজরুল গীতি নামে পরিচিত। নজরুলের প্রথম প্রকাশিত সাহিত্যকর্ম, এই ধরনের প্রশ্ন আগে অনেক বেশি আসতো, 35-এর আগে। এখন অনেক কম আসে যে প্রথম প্রকাশিত কোনটা, প্রথম অপ্রকাশিত কোনটা, শেষ প্রকাশিত কোনটা। এভাবে না আসলেও কিন্তু ঘুরাই পেঁচাই ঠিকই আসে। কিরকম? যেমন রবীন্দ্রনাথের কি আসলো, কত বছর বয়সে গল্প লিখেছেন প্রথম। তাহলে প্রথম প্রকাশিত গল্পের সাল জানা থাকলে, বা তুমি যদি কত বছর বয়সে জানা থাকলে সেটা পারবা। একটু ঘুরে পেঁচাই আসে। প্রথম গল্প বাউন্ডলের আত্মকাহিনী। কবিতা হচ্ছে মুক্তি, প্রথম কবিতা। এটা তিনি যখন পত্রিকার সম্পাদককে দিয়েছিলেন, নাম ছিল ক্ষমা। পরবর্তীতে ওই সম্পাদক নামটা চেঞ্জ করে দিয়েছেন। গল্প গ্রন্থ হচ্ছে ব্যথার দান। গল্প কিন্তু বাউন্ডলের আত্মকাহিনী, আর গল্প গ্রন্থ হচ্ছে ব্যথার দান। কাব্যগ্রন্থ প্রথম অগ্নিবীণা। উপন্যাস বাঁধনহারা। প্রবন্ধ তুর্কি মহিলার ঘোমটা খোলা। প্রবন্ধ গ্রন্থ হচ্ছে যুগবাণী।
নাটক হচ্ছে ঝিলিমিলি। এগুলো সবগুলো হচ্ছে কি ওনার প্রথম প্রকাশিত, ওনার সম্পাদিত পত্রিকা, অবশ্যই জানতে হবে, ইম্পর্টেন্ট। নবযুগ, ধূমকেতু এটা আবার ওনার ছদ্মনাম, আর হচ্ছে লাঙল। এগুলো সম্পর্কে আমরা কিছুটা তথ্য জেনে নিই। নবযুগ এটা একটা সান্ধ্যদৈনিক ছিল, তিনি যুগ্ম সম্পাদক ছিলেন। আর 1940 সালের অক্টোবর মাসে নবপর্যায়ে দৈনিক নবযুগ প্রকাশিত হলে তিনি সম্পাদক নিযুক্ত হন। ধূমকেতু এটা হচ্ছে একটা অর্ধ সাপ্তাহিক পত্রিকা ছিল, এটা ছিল বিপ্লবীদের মুখপত্র, এবং এটার জন্য তোমার বিপ্লবীদের বক্তব্য প্রচারের জন্য নজরুল রাজদ্রোহের অভিযোগে অভিযুক্ত হন। 1923 সালের 23 জানুয়ারি তিনি 1 বছরের জন্য কারারুদ্ধ হন। এই কবিতাতে রবীন্দ্রনাথের একটা আশীর্বাদ বাণী ছিল, আই চলে আইল ধূমকেতু, আধারে বাদ অগ্নি সেতু, দুর্দিনের এই দুর্গশিরে উড়িয়ে দে তোর বিজয় কেতন। প্রতিটা সংখ্যায় তোমার নামের শেষে এটা থাকতো শিরোনামে। লাঙ্গল, লাঙ্গল ছিল তোমার শ্রমিক শ্রেণীর একটি সংগঠনের মুখপত্র, এবং নজরুল এটা সম্পাদক ছিলেন, এবং পত্রিকার পচ্ছদে ওনার নাম ছাপা হতো মুখ্য পরিচালক হিসেবে, আর সম্পাদক হিসেবে ছাপা হতো মণিভূষণ মুখোপাধ্যায়ের নাম। এগুলো সম্পর্কে বিস্তারিত আমরা কোথায় পড়বো? পত্রিকার ক্লাসে পড়বো, কিন্তু তুমি নামগুলো জেনে রাখতে হবে। কাব্যগ্রন্থ 22টি: অগ্নিবীণা, ভাঙার গান, ফণী মনসা, চক্রবাক, নির্ঝর, দোলন চাপা, ছায়ানট, বিষের বাসি। এখান থেকে যেগুলো থেকে প্রশ্ন আসতে পারে, অগ্নিবীণা, বিষের বাসি, এগুলো থেকে প্রশ্ন বেশি আসতে পারে। ঠিক আছে, তাহলে অগ্নিবীণা সম্পর্কে আমরা অবশ্যই জানবো, এটা হচ্ছে ওনার প্রথম কাব্য, এবং এখানে কবিতা আছে 12টি। লিখেছেন 1921 সালে, রচিত হয়েছে কত? 1921। প্রকাশিত হয়েছে কত? 1922 সালে। খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই মনে রাখতে হবে। প্রথম কবিতা হচ্ছে প্রলয় উল্লাস, দ্বিতীয় কবিতা হচ্ছে বিখ্যাত বিদ্রোহী কবিতা। অগ্নিবীণা কাব্য উৎসর্গ করেছেন বারীন্দ্র কুমার ঘোষকে। সঞ্চিতা, সঞ্চিতা হচ্ছে শ্রেষ্ঠ কবিতার সংকলন। ওনার বিভিন্ন কাব্যগ্রন্থ থেকে যেগুলো ওনার শ্রেষ্ঠ মনে হয়েছে সেগুলোর সংকলন হচ্ছে এই সঞ্চিতা, এবং তিনি এটা উৎসর্গ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। কারণ রবীন্দ্রনাথ ঠাকুর কি উৎসর্গ করেছিলেন? বসন্ত নাটক, এবং এতে কবিতা ও গান আছে 78টি। তো এই যে শ্রেষ্ঠ কবিতার সংকলন অনেকেরই আছে, যেমন তোমার জসীমউদ্দিনের যেটা, সেটা হচ্ছে সুচয়নী। জসীমউদ্দিনের শ্রেষ্ঠ কবিতার সংকলন হচ্ছে সুচয়নী। সঞ্চয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের, আর সঞ্চিতা হচ্ছে কাজী নজরুল ইসলামের। এগুলো সবগুলো হচ্ছে শ্রেষ্ঠ কবিতার সংকলন। আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে, মোর চোখ হাসে, মোর টকবগিয়ে খুন হাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর, সরি কাজী নজরুল ইসলাম। রবীন্দ্রনাথ ঠাকুর যখন তাকে বসন্ত নাটকটা উৎসর্গ করেছেন, তখন জেলে বসে তিনি এটা লিখেছিলেন, আজ সৃষ্টি সুখের উল্লাসে কবিতাটি। সন্ধ্যা কাব্যগ্রন্থ কেন ইম্পর্টেন্ট? কারণ এখানে হচ্ছে আমাদের যে রণসঙ্গীত চল চল চল, সেটা এই কাব্যগ্রন্থের অন্তর্গত কাব্যগ্রন্থের, এবং 1928 সালে শিখা পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছে, নাম ছিল নতুনের গান। কোনটা? এই যে চল চল চল। 1972 সালের 13 জানুয়ারি মন্ত্রিসভার বৈঠকে গানটি রণসঙ্গীত হিসেবে নির্বাচন করা হয় দেশ স্বাধীনের পরে। নিষিদ্ধ কাব্যগ্রন্থ, নিষিদ্ধ রচনা সবগুলো আসে নাই এখানে, এখানে জাস্ট 3টা কাব্যগ্রন্থের কথা লেখা আছে। একটা হচ্ছে বিষের বাসি, একটা হচ্ছে প্রলয় শিখা, আর একটা হচ্ছে ভাঙার গান। একটা হচ্ছে বিষের বাসি, একটা প্রলয় শিখা, একটা হচ্ছে ভাঙার গান। অনেক জায়গায় লেখা আছে, আবার অনেকে মনে করেন যে তোমার অগ্নিবীণা নিষিদ্ধ হয়েছে, কিন্তু অগ্নিবীণা আসলে কখনো নিষিদ্ধ হয়নি। অগ্নিবীণা কাব্যে রক্তাম্বর ধারিণী মা যে কবিতাটা, সেটা নিষিদ্ধ হয়েছে, কিন্তু তোমার বাংলা একাডেমি চরিতাবিধানও মেবি আছে যে তোমার অগ্নিবীণা নিষিদ্ধ হয়েছে, কিন্তু অনেকের মতে অগ্নিবীণা কখনোই নিষিদ্ধ হয়নি। এই ক্ষেত্রে যদি প্রশ্ন আসে নিষিদ্ধ কাব্যগ্রন্থ কোনটি, বিষের বাসি, প্রলয় শিখা, ভাঙার গান, অগ্নিবীণা কোনটি নয়, সেক্ষেত্রে অগ্নিবীণা হবে। কিন্তু ধরো অন্য 3টা কাব্যগ্রন্থ যেগুলো কখনোই নিষিদ্ধ হয়নি, কখনোই হয়নি, একবারের জন্য হয়নি, সেগুলোর সাথে ধরো অগ্নিবীণা আছে, এবং বললো যে নিচের কোনটি তোমার নিষিদ্ধ কাব্যগ্রন্থ, সেক্ষেত্রে অগ্নিবীণা দিবা, নইলে অগ্নিবীণার দরকার নাই। নজরুলের বাজেয়াপ্ত গ্রন্থ, এখানে একবার প্রশ্ন আসছে যে প্রথম কোনটি। ধরো বাজেয়াপ্ত গ্রন্থের কথা অনেকেই জানতো, কিন্তু প্রথম কোনটা সেটা জানতো না। প্রথম হচ্ছে যুগবাণী, নিষিদ্ধ হয় 23 নভেম্বর 1922 সালে। নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে 1947 সালে। চিন্তা করো কখন। তাহলে যুগবাণী হচ্ছে ওনার প্রথম নিষিদ্ধ গ্রন্থ।
বিষের বাসি, এটা কাব্য, এগুলো তো পড়লাম। ভাঙার গান, প্রলয় শিখা, আর চন্দ্রবিন্দু হচ্ছে গানের সংকলন, নিষিদ্ধ হচ্ছে 14 অক্টোবর 1931-এ। কাজী নজরুল ইসলামের বিভিন্ন কাব্য, যেমন সর্বহারা, হ্যাঁ, ফণী মনসা, এগুলো সম্পর্কে মানে জাস্ট নামগুলো জেনে রাখতে পারো। অনেক সময় প্রশ্ন আসে যে নিচের কোনটি তোমার কাজী নজরুল ইসলামের, তাই না? তাহলে এখান থেকে তো যেমন সঞ্চিতা, সঞ্চিতা হচ্ছে ওনার যে গুরুত্বপূর্ণ যে কাব্যগুলো, কবিতা, সেটা সংকলন। তারপর হচ্ছে তোমার জিঞ্জির, এটা 1928 সালে প্রকাশিত হয়েছে, দরকার নাই। সন্ধ্যা, সন্ধ্যাতে হচ্ছে তোমার রণসঙ্গীত আছে, হ্যাঁ, দোলন চাপা, ঝিঙে ফুল, সিন্ধু হিল্লোল, এগুলো একটু জাস্ট নামগুলো জেনে রাখবা, ঠিক আছে? নামগুলো জেনে রাখলে হবে। যেমন এখানে ঝিঙে ফুল, এটা হচ্ছে ছোটদের জন্য লিখেছে। ঝিঙে ফুল হচ্ছে তোমার নাম দেখলে বোঝা যায় এটা হচ্ছে ছোটদের জন্য। তারপর আসো, এগুলো হচ্ছে জীবনীমূলক কাব্য। মরু ভাস্কর, এটা লিখেছেন হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে 4টা স্বর্গে 18টা খণ্ডে এই কবিতাটা তিনি, কাব্যগ্রন্থটা তিনি রচনা করেছেন। আর চিত্তনামা, চিত্ত, তাহলে কাকে নিয়ে? দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জীবনী ভিত্তিক কাব্য। এতে মাত্র 5টা কবিতা রয়েছে, ঠিক আছে? এবং এটা হচ্ছে তিনি উৎসর্গ করেছিলেন ওই চিত্তরঞ্জন দাশের স্ত্রীকে। মৃত্যু ক্ষুধার কারণে কুহেলি কাজ বাঁধন হারা, মৃত্যু ক্ষুধার কারণে কুহেলি কাজ বাঁধন হারা, এই 3টা হচ্ছে ওনার উপন্যাস। ওনার শ্রেষ্ঠ উপন্যাস হচ্ছে মৃত্যু ক্ষুধা। আর বাঁধন হারা, বাঁধন হারা, এটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস, বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস। তাহলে আমরা কি কি পেলাম বলো তো? প্রথম পত্র সাহিত্য বাংলা সাহিত্যের, কি পেয়েছিলাম কারো মনে আছে? রামরাম বসুর লিপিমালা, রাইট? সেটা ছিল প্রবন্ধ, হ্যাঁ, লিপিমালা। তারপর কি পেলাম? পত্রকাব্য, কার? মাইকেলের বীরাঙ্গনা, ভেরি গুড, মাইকেলের বীরাঙ্গনা। এরপর পেলাম পত্র উপন্যাস, এটা একটা উপন্যাস। বিভিন্ন জন তার চিঠি লিখছে, যে হুদা, তোমার নায়িকা মাহবুবা কাকে লিখছে? হুদাকে। আরো বিভিন্ন চরিত্র, 10টা চরিত্র আছে টোটাল, এতে পত্র আছে হচ্ছে 18টা। মৃত্যু ক্ষুধা নজরুলের শ্রেষ্ঠ উপন্যাস, চরিত্র হচ্ছে আনসার, মেজব, রুবি। কুহেলিকা, চরিত্র দরকার নাই, হ্যাঁ। এখানে হচ্ছে ওনার গল্প গ্রন্থের নাম ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা। তো এখানে যে গল্পগুলো আছে এই তোমার গল্প গ্রন্থগুলোতে, সেই নামগুলো দেওয়া আছে, সবগুলো দেখার দরকার নাই, কয়েকটা রাখবা। যেমন রাজবন্দির চিঠি, হ্যাঁ, এটা হচ্ছে ব্যথার দান। বাউন্ডলের আত্মকাহিনী, এটা হচ্ছে কি রিক্তের বেদন। এরকম কয়েকটা মনে রাখবা, যেমন পদ্ম গোখরা, হ্যাঁ, শিউলিমালা। প্রবন্ধ, যুগবাণী অলরেডি আমরা পড়েছি, রুদ্রমঙ্গল, দুদিনের যাত্রী, রাজবন্দির জবানবন্দি। এইটা একটু খেয়াল করো। ওনাকে হচ্ছে আনন্দময়ীর আগমনে কবিতা প্রকাশ করার পরে ওনাকে গ্রেফতার করা হলে আদালতে আত্মপক্ষ সমর্থন করে যে জবানবন্দি দিয়েছিলেন, সেটাই হচ্ছে রাজবন্দির জবানবন্দি। এবং এই প্রবন্ধে তিনি নিজেকে বিদ্রোহী কবি হিসেবে উল্লেখ করেছেন। তাহলে যদি বলা হয় যে কোন প্রবন্ধে কবি নিজেকে বিদ্রোহী কবি হিসেবে উল্লেখ করেছেন, সেটা হচ্ছে রাজবন্দির জবানবন্দি, বিদ্রোহী কবি, ঠিক আছে? তাহলে কখন? আনন্দময়ীর আগমনে যখন প্রকাশিত হয়, যখন ওনাকে গ্রেফতার করা হয়েছে, তখন উনি আত্মপক্ষ সমর্থন করে যে জবানবন্দি দিয়েছিলেন, সেটাই হচ্ছে রাজবন্দির জবানবন্দি। এবং সেখানে তিনি নিজেকে বিদ্রোহী কবি বলেছেন। তুর্ক মহিলার ঘোমটা খোলা, এটা তার প্রথম প্রবন্ধ। নাটক আলায়া, মধুমালা, বনের বেদে, এগুলো হচ্ছে একটু চোখ বুলাই যাবা, সবসময় আসে না, অনেক সময় আসতে পারে। নিচের কোনটি? তোমার কাজী নজরুল ইসলামের নাটক। কাব্যানুবাদ, এটা হচ্ছে অনুদিত কাব্যগুলো হচ্ছে রুবাইয়াতি হাফিজ, রুবাইয়াতি ওমর খয়াম, পড়তে পারো, খুব ভালো লাগবে। শেষ, থ্যাংক ইউ।